আসলে করতে চাচ্ছি, এই সাবজেক্টটা আমাদের এক ধরনের একটা কঠিন সাবজেক্ট। এটা একটা কঠিন সাবজেক্ট। আমরা চেষ্টা করব যতটুকু পারা যায়। এটার সিলেবাসটাও বোধহয় বেশ বড় একটা সিলেবাস। আমি 5টা লেকচারে যতটুকু পারি আমি কভার করার চেষ্টা করব। আমি চেষ্টা করব প্রথম পার্টটাতে, লাইক আমি শুরু করব একদম বেসিক, যে আমাদের এই যে সিস্টেম অফ পার্টিকেলস এর জন্য যে নিউটনস ল, আমি এখান থেকেই শুরু করব। শুরু করে আমরা একটু সামনের দিকে যাওয়ার চেষ্টা করব। আমি ইয়েতে যাব, লাগরাঞ্জিয়ান ফর্মুলেশনে যাব, তারপরে হ্যামিল্টনিয়ান নিয়ে একটু কথা বলবো, এরপরে সেন্ট্রাল ফোর্স নিয়ে কথা বলবো আমরা। এরপরে আমরা চেষ্টা করব ওখান থেকে যদি আমাদের ইয়ে থাকে, ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশনটা একটু করব। এরপরে সময় থাকলে আমরা রিলেটিভিটিটা করব। এখন এটা হচ্ছে আমার প্ল্যান। আমি প্রথম দিনে শুরু করতে চাচ্ছি সিস্টেম অফ পার্টিকেল এবং লাগরাঞ্জিয়ান, এই পার্টটা থেকে। এই পার্টটা আমি আমার মতো করেই করতে চাচ্ছি। বাকি অংশগুলোতে আপনাদের মতামত থাকলে কিন্তু আমি অ্যাকোমোডেট করার চেষ্টা করতে পারবো। লাইক আমাদের এখানে ইয়ে আছে কিনা আমি জানি না, আমাদের রিজিড বডির পার্টটা আছে কিনা সিলেবাসে। আপনাদের সিলেবাসটাতে রিজিড বডির পার্টটা আছে কিনা? স্মল আছে 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 রিজিড বডি আছে, তাই না? আছে, আছে। রিজিড বডি এবং ওই যে ইয়েটাও আছে, তাহলে স্মল অসিলেশনের পার্টটাও হ্যাঁ, আছে, হ্যাঁ, তাই না? স্যার আসসালামু আলাইকুম স্যার, সিলেবাসটা চাইলে আমরা শেয়ার করতে পারি। সিলেবাস আছে আমার কাছে। আপনার ওই চেঞ্জ হয়েছে তো, বিভিন্ন বারের সিলেবাসই আছে আমার কাছে। এখন যেহেতু আমরা ওই যে 7 কলেজের সাথে ইনভলভ, যার ফলে সিলেবাস আছে আমার কাছে। এই তাহলে আমাদের ওই, আমি শুধু একটু কনফিউজ ছিলাম যে আমার ওই অংশটা আছে কিনা, ওই রিজিড বডির পার্টটা। ওইটা আছে, ওইটা আসলে একটু প্রবলেম, ওইটা একটু গুরুত্ব দিও। হ্যাঁ, আচ্ছা, ওইটাতে যাবো তাহলে। আমার রিজিড বডির যে অংশটা, এই অংশটা যেমন 7 কলেজের যে সিলেবাস গুলো এখন আমরা করতেছি, ওই অংশটাতে রিজিড বডিটাতে আমরা অন্য একটা সাবজেক্টে নিয়ে গেছি আর কি। সেই জন্যই আমি জিজ্ঞাসা করছি। তাহলে আমি রিজিড বডিটাও করব, রিজিড বডিটা করব। সবকিছু করায় যদি লাস্টের দিকে রিলেটিভিটির যে অংশটা, রিলেটিভিটির অংশটাও আমি চেষ্টা করব ধরার জন্য। দেখি কতটুকু আমরা যেতে পারি আর কি। রিলেটিভিটি পার্টটা তো নাই। রিলেটিভিটি নাই, না না থাকলে ভালো। না থাকলে তাহলে তো আমি এই রিজিড বডির অংশটা ইয়ে করব। রিলেটিভিটি গেল কোথায় তাহলে? আর রিলেটিভিটি মনে হয় আমাদের আরেকটা যে আসাদ মোহাম্মদ স্যারের ইয়ে আছে ওখানে, কসমোলজি। ওইটা আরেকটা কোর্স, ওইটা আসাদ মোহাম্মদ স্যার নেবে। ও ওকে ওকে, রিলেটিভিটি কসমোলজিতে গেছে, রিলেটিভিটি কসমোলজিতে গেছে। তাহলে হয়ে গেছে। তাহলে খুব একটা সমস্যা আমাদের হবে না। আমি মোটামুটি ইয়ে থেকে পুরোটা কভার করে ফেলতে পারবো। এনিওয়ে, আমি একটু শেয়ারিং চাই, যে দেখি কতটুকু। আমরা শুরু করতে চাচ্ছি একদম আমাদের নিউটনস ল থেকে, যে আমাদের যে ক্লাসিক্যাল সিস্টেমগুলা নিউটনস ল ফলো করে চলে। সো আমরা নিউটনস লটা একটুখানি দেখতে চাচ্ছি। এবং ল যদি আমি, আমার স্ক্রিন দেখা যায় তাই না? আমি জাস্ট এমনি লিখলাম, স্ক্রিনটা দেখা যায় কিনা টেস্ট করার জন্য। হ্যাঁ, দেখা যাচ্ছে। আমাদের নিউটনস লর আমরা প্রথমে ফার্স্ট লতে বলি যে আমাদের যদি এক্সটার্নাল ফোর্স না থাকে তাহলে আমাদের সিস্টেমগুলা স্ট্রেট লাইন মুভমেন্ট হবে এবং স্পিড চেঞ্জ করা যাবে না। সো এখান থেকে আমরা পরবর্তীতে এই রেফারেন্স ফ্রেমের দিকে অ্যাকচুয়ালি আসি, যে যেহেতু স্ট্রেট লাইন মুভমেন্ট এবং পার্টিকেলের পজিশন এক্সটার্নাল ফোর্স ছাড়া চেঞ্জ হয় না বা ভেলোসিটি চেঞ্জ হয় না,
তাহলে আমি যদি অন্য ধরনের রেফারেন্স ফ্রেম চিন্তা করি, যে রেফারেন্স ফ্রেম নিজেরা মুভমেন্টের উপরে থাকে, তাদের বেলায় কিন্তু এটা কাজ করে না। সেজন্য আমরা তখন বলি যে এই ধরনের জিনিসগুলো ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আসবে। আমি একটু রেফারেন্স ফ্রেমটা একটু বলে তারপরে আমি এদিকে যাব। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম রেফারেন্স ফ্রেম বলতে আমরা মেন করি যে আমাদের যে অংশটাকে নিয়ে আমি পার্টিকেলের মুভমেন্ট বলি বা পার্টিকেলের উপর ফোর্স অ্যাপ্লাই করি, আমি আমার যে অংশটাকে নিয়ে আমি চিন্তা করতেছি সেই অংশটা আমার রেফারেন্স ফ্রেম। লাইক ফর এক্সাম্পল, আমি যদি বলি আমার রুমে একটা টেবিল আছে, টেবিলের উপরে একটা বই আছে, আমি বইটাকে পুশ করব এবং বইয়ের উপরে আমি ফোর্সের সঙ্গে অ্যাক্সিলারেশন মেজার করব। সেই ক্ষেত্রে আমার টেবিলটাকে আমি ধরবো হলো আমার রেফারেন্স ফ্রেম। আবার আমি যদি অন্যভাবে চিন্তা করি যে না, আমার রুমের ফ্লোরে আমি একটা পার্টিকেলকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিব, সেই ক্ষেত্রে আমি ধরতে পারি রুমটা আমার রেফারেন্স ফ্রেম। এরকম আমি যদি বলি আমার আর্থের উপরে যদি আমি আমার একটা ট্রেন মুভ করতেছে, তার উপরে আমি অ্যাক্সেলারেশন অ্যাপ্লাই করতেছি বা ফোর্স অ্যাপ্লাই করতেছি, তখন আমি আর্থটাকে বলবো রেফারেন্স ফ্রেম। এখন এই রেফারেন্স ফ্রেম গুলো দুই ধরনের হয়, একটা হচ্ছে আমাদের ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আর একটা হচ্ছে নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম। আমরা এখানে ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম নিয়ে কথা বলবো অল দা টাইম। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হচ্ছে আমাদের স্টেশনারি ফ্রেম, স্থির। ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম গুলাকে আমরা বলি হলো স্টেশনারি ফ্রেম বা স্থির, এটা ধরে নেই। অথবা আমরা বলি যে আমার কোন স্টেশনারি ফ্রেমের রেসপেক্টে সে কনস্ট্যান্ট বেগে মুভ করতেছে, তার মানে অ্যাক্সিলারেশন নাই, নন অ্যাক্সিলারেটেড ফ্রেম। তাইলে ইনার্শিয়াল ফ্রেম বা নন অ্যাক্সিলারেটেড ফ্রেম হচ্ছে আমাদের এখানকার পয়েন্ট অফ ইন্টারেস্ট। আমি যদি অন্য জেনারেল রিলেটিভিটির কথা বলি, তখন আমি অ্যাক্সিলারেটেড ফ্রেমের কথা বলবো। কিন্তু এখানে আমাদের ইনার্শিয়াল ফ্রেম হচ্ছে স্টেশনারি বা নন অ্যাক্সিলারেটেড ফ্রেম। সেই ক্ষেত্রে আমি যদি বলি আমার আর্থকে আমি ইনার্শিয়া বলবো না নন ইনার্শিয়া বলবো, এটা ডিপেন্ডস আমি আর্থকে কোথা থেকে দেখতেছি। আমি যদি আর্থের বাইরে কোনো জায়গা থেকে আর্থকে দেখি, তখন মনে হবে আর্থ ইজ রোটেটিং। সো যেহেতু রোটেশনটা আছে, রোটেশন মানে অ্যাক্সিলারেশন, তার মানে আর্থ হচ্ছে তখন নন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম হবে। কিন্তু আমি যদি আর্থের উপর থেকে আর্থের কাজ করতে থাকি, তখন আর্থটাকে আমি ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম ধরবো, কারণ এই ক্ষেত্রে আমার আর্থের উপরে আর্থের অ্যাক্সিলারেশনটা এফেক্ট থাকে না, আমরা বুঝি না। এখন ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেমে আমরা নিউটনস ল লিখি। অ্যাকচুয়ালি সেকেন্ড লটাই মেইনলি বেশি দিব। সেকেন্ড লটাকে আমরা লিখি F ইকুয়াল টু ডিপি বাই ডিটি। ডিপি বাই ডিটি আমরা সেকেন্ড ল যদি স্টেটমেন্ট বলি, স্টেটমেন্ট আপনারা খুব ভালো করে জানেন, যেটাকে আমরা অল দা টাইম বলি যে the rate of change of momentum is proportional to the net external force. Another part আছে the direction of momentum change is basically same as the direction of the net applied force. এই হচ্ছে আমাদের এটা সেকেন্ড লটা। সেই ল যদি আমি এইভাবে একটু লিখি, আমার এফ হচ্ছে ডিপি বাই ডিটি। এখানে পিটাকে আমরা বলি হলো এই পি এবং এফ। অ্যাকচুয়ালি সেকেন্ড ল আমাদেরকে আইডিয়া দেয় যে আমার ফোর্স শুড বি এ ভেক্টর কোয়ান্টিটি। ফোর্স ভেক্টর, ফোর্স এন্ড মোমেন্টাম এই দুইজন ভেক্টর কোয়ান্টিটি হবে, এবং ভেক্টর কোয়ান্টিটি যখন আমরা ডিল করতে যাই, তখন আমরা বেসিক্যালি এদেরকে কম্পোনেন্ট ওয়াইজ ভাগ করে নিয়ে কাজটা করি। তার মানে আমরা যদি এই লটাকে স্কেলার ফরম্যাটে লিখতে চাই, তাহলে আমাকে এইভাবে লিখতে হবে fx equal to dpx by dt, fy equal to dpy by dt। আমাকে এইভাবে যেতে হবে, এইভাবে যাব। গিয়ে গিয়ে আমি প্রত্যেকটা কম্পোনেন্টকে আলাদা আলাদা করে এগুলাকে আমরা তখন স্কেলার হিসেবে ডিল করব। এবং এখানে পি হচ্ছে আমার mv, তাইলে আমার ভি হচ্ছে এখানে একটা ভেক্টর কোয়ান্টিটি। এখন এখান থেকে আমরা একটা আইডিয়াতে আসতে পারি, যেহেতু আমাদের পি হচ্ছে mv, তাহলে আমি লিখতে পারি mv
বাই ডিটি, আমার এম যেহেতু কনস্ট্যান্ট, এম বাইরে চলে গেল, তাহলে আমি ডিভি বাই ডিটি করতে পারি এবং এখান থেকে আমরা কিন্তু এটাতে আসতে পারি এম এ। তাহলে এটাকে আবার ওই আলাদা আলাদা কম্পোনেন্ট অফ অ্যাক্সিলারেশন আমরা ক্যালকুলেট করতে পারি, এফ এক্স ইকুয়াল টু এম এ এক্স, এফ ওয়াই ইকুয়াল টু এম এ ওয়াই। এগুলো আমাদের সবারই মোটামুটি জানা। এখান থেকে শুধু আমি একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমার যদি এই যে এফটাকে আমি কথা বলতেছি, এটা আমি কথা বলতেছি আমার একটা সিঙ্গেল পার্টিকেলের উপরে অ্যাপ্লাইড নেট এক্সটার্নাল ফোর্স, অ্যাপ্লাইড নেট এক্সটার্নাল ফোর্স। বাইরে থেকে যে ফোর্স গুলো আমি দিব, সব ফোর্স গুলার ভেক্টর সাম আমি এখানে এই এফ এর ভিতরে করব। এই এফটা অ্যাকচুয়ালি আমাদের আমরা এইভাবে বলতে পারি, অ্যাকচুয়ালি এটা এফ এক্সটার্নাল, যত এক্সটার্নাল ফোর্স আছে সবগুলার ভেক্টর সাম করে আমি অ্যাকচুয়ালি নেট ফোর্সটা বের করব এবং পার্টিকেলের মুভমেন্টটা হবে নেট ফোর্সের দিকে। কোনো কারণে যদি আমার নেট ফোর্সের ভ্যালু 0 হয়, নেট এক্সটার্নাল ফোর্সের ভ্যালু যদি আমার 0 হয়, তাহলে আমরা যদি আমার এফ 0 হয়, তখন আমরা বলবো যে আমার ডিপি বাই ডিটি ইকুয়াল টু 0। এখান থেকে আমি বলতে পারবো আমার পি কনস্ট্যান্ট, পি কনস্ট্যান্ট। তার মানে আমি যদি বাইরে থেকে যে ফোর্স গুলো অ্যাপ্লাই করতেছি, সেই ফোর্সের যদি নেট ফোর্সের ভ্যালু 0 হয়, তাহলে মোমেন্টাম কনজার্ভ। মোমেন্টাম কনজার্ভ বলতে আমরা যদি স্কেলার ফরম্যাটে লিখি, আমরা অনেক সময় এইভাবে লিখি m1 u1 প্লাস m2 u2 ইকুয়াল টু m1 v1 প্লাস m2 v2। আমি ওইভাবে না করে আমি জাস্ট এভাবে বলতে পারি আমার pi ইকুয়াল টু pf। এটা কনজার্ভ। তার মানে ফোর্সের কনজারভেশন যদি আমি এই মোমেন্টাম কনজারভেশন যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমার এক্সটার্নাল ফোর্স নন জিরো হইতে হবে। যদি এক্সটার্নাল ফোর্স 0 হয়, সেই ক্ষেত্রে আমার মোমেন্টাম মাস্ট কনজার্ভ। এক্সটার্নাল ফোর্স 0 হলে মোমেন্টাম কনজার্ভ থাকবে। আমাদের যদি এরপরে যাই আমি, যে আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম, এগুলো আমি খুব দ্রুত একটু যাচ্ছি এই পার্টগুলা। আমি যদি আমার অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি, অ্যাঙ্গুলার মোমেন্টাম যদি বলি, এগুলো সবই আমি বলতেছি পয়েন্ট পার্টিকেলের জন্য, একেবারে জাস্ট একটা পয়েন্টের জন্য। আমি যদি অ্যাঙ্গুলার মোমেন্টাম বলি, অ্যাঙ্গুলার মোমেন্টাম হচ্ছে আমাদের আর ক্রস পি, আর ক্রস পি। তার মানে এখানে আর হচ্ছে একটা পজিশন ভেক্টর। দিস ইজ নট লাইক দ্য রেডিয়াস, ইটস এ ভেক্টর, ইটস এ পজিশন ভেক্টর। আমি যদি বলি এরকম যে আমার একটা পার্টিকেল যখন মুভমেন্টটা হচ্ছে, আমি যদি বলি যে একটা পার্টিকেল এই আমার অরিজিনের সাপেক্ষে রোটেট হচ্ছে, এই পয়েন্টে সেই দিকে যাচ্ছে, এদিকে হচ্ছে তার পি এর ডিরেকশন, আর এটা হচ্ছে আমার এই রেডিয়াস ভেক্টর আর, পজিশন ভেক্টর আর, তখন এর অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা বলবো আর ক্রস পি। ডিরেকশনটা হবে আর এবং পি দুইজনের উপরেই পারপেন্ডিকুলার, যেহেতু এটা ক্রস প্রোডাক্ট। আর এবং পি দুইজনের উপরেই পারপেন্ডিকুলার হইতে হবে অ্যাঙ্গুলার মোমেন্টামের ডিরেকশন। এবং এটার যদি আমি বলি যে ক্রস প্রোডাক্ট গুলো আমরা রাইট হ্যান্ড রুল ফলো করে করি। রাইট হ্যান্ড রুল বলতে আমরা বলি যে আমি আমার ফিঙ্গার, যে রাইট হ্যান্ডের যে স্মলেস্ট যে ফিঙ্গারটা আছে, এটাকে যদি ভেক্টরের উপরে রাখি, রেখে আমি অন্য ভেক্টরের দিকে যখন আমি আমার ফিঙ্গারের টিপ গুলাকে নিব, তখন আমার থাম যে দিকে থাকে, রাইট হ্যান্ড রুল, এটা রাইট হ্যান্ড রুল ফলো করে এলটা আসে। এবং ক্রস প্রোডাক্টের ডিরেকশনটা হবে দুইজনের উপরেই পারপেন্ডিকুলার। তার মানে আমার লিনিয়ার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করতেছি সেই দিকে, আর অ্যাঙ্গুলার মোমেন্টাম চেঞ্জ হচ্ছে লিনিয়ার মোমেন্টামের পারপেন্ডিকুলার। তো লিনিয়ার মোমেন্টামের পারপেন্ডিকুলার বলতে অ্যাকচুয়ালি দা ফোর্স এর পারপেন্ডিকুলার, কারণ আমি তো আমার পি এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন সেম, আমার পি এবং এফ সেম ডিরেকশনে যায়। এখন যখন আমি বলতেছি এল যাচ্ছে পি এর পারপেন্ডিকুলার, তাহলে এল যাচ্ছে হলো এফ এর পারপেন্ডিকুলার। অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা যে প্লেনে ফোর্স অ্যাপ্লাই করি ওই প্লেনে থাকে না, এটা
অন্য প্লেনে চলে যায়, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে চলে যায় অ্যাকচুয়ালি। এবং এখান থেকে আমরা টর্ক ডিফাইন করছিলাম। টর্ককে আমরা বলি হলো আমাদের আর ক্রস এফ হচ্ছে টর্ক। টর্ক, এই টর্কও হচ্ছে আমাদের যেদিকে ফোর্স অ্যাপ্লাই করি তার পারপেন্ডিকুলার। আমরা যদি বলি যে আমাদের বাইসাইকেলের, যদি আমি বলি যে বাইসাইকেলের চাকার রোটেশনের কথা যদি বলি, বা আমরা এমনি বলি যে আমাদের যে ডোর গুলাকে যখন আমি ডোর নব ধরে টান দেই ওপেন করার কথা বলি, এগুলো সবই আমি ফোর্স অ্যাপ্লাই করি লিনিয়ার, কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট দেয় হলো রোটেশন। তার মানে ওয়ার্ক কাজ করে হলো টর্ক হিসাবে, এখানে ইয়াটা ফোর্সটা কাজ করে হলো টর্ক হিসাবে। যেমন আমি বাইসাইকেলের যদি প্যাডেলের কথা বলি, আমি বাইসাইকেলের প্যাডেলকে পুশ করি হলো নিচের দিকে, আমি পা দিয়ে নিচের দিকে চাপ দেই, নিচের দিকে চাপ দেই, কিন্তু চাকা ঘুরে হলো সামনে। সো there is a 90 degree rotation between the force and the torque. টর্কের সাথে ফোর্সের সাথে টর্ক 90 ডিগ্রি এখানে ঘুরে যায়। এখন আমি যদি এখান থেকে এই যে F = dp/dt এর মতো একটা ফর্মুলা আনতে চাই, dp/dt এর মতো যদি আমি একটা ফর্মুলা আনতে চাই, তাহলে আমার L কে ডিফারেন্সিয়েট করতে হবে আমার ইয়ার সাপেক্ষে, টাইমের সাপেক্ষে। তো যদি আমি সেটা করতে চাই, অথবা আমি যদি আমার এই ফর্মুলাটাকেই ইয়াটা করতে চাই, আমি যদি এরকম বলি আমার n হচ্ছে r ক্রস f, তার মানে এটা হচ্ছে d/dt mv, d/dt mv। এখন আমি যদি সরাসরি r ক্রস p কে যদি আমি ডিফারেন্সিয়েট করি, লাইক আমি যদি dl/dt করি, d/dt r ক্রস p, এটা কত আসবে? এটা আসবে d r/dt ক্রস p প্লাস r ক্রস dp/dt। ইউভি মেথড। হ্যাঁ, প্রথম টার্মটা 0 হবে। প্রথম টার্মটা কেন 0 হবে? এই যে r ক্রস v ক্রস v না, হ্যাঁ ক্রস v, পজিশন ভেক্টর। এটা v ক্রস রেডিয়াল ভেক্টর কনস্ট্যান্ট, না v ক্রস v, v ক্রস p না, রেডিয়াল ভেক্টর কনস্ট্যান্ট না, আমরা বলতেছি এটা পজিশন ভেক্টর। আমি কিন্তু রেডিয়াস বলিনি আরকে, আরকে বলছি পজিশন ভেক্টর। সো পজিশন ভেক্টর কুড চেঞ্জ। যদি সেটা হয় তাহলে আমরা স্যার চেঞ্জ হবে না, কারণ স্যার চেঞ্জ হবে না কারণ দ্বিতীয় বস্তুর মধ্যে কণাগুলোর কোনো পরিবর্তন হয় না, স্থির অবস্থা থাকে। না, আমি যদি আর বেগের সাথে বেগের ক্রস হবে, কারণ মোমেন্টামের মতো বেগ। এক্স্যাক্টলি, বেগের সাথে বেগের ক্রস হবে। এটা হলো v ক্রস v হবে। এই v ক্রস v হয়ে গেলে এই পার্টটা 0 হয়ে যাবে, এই পার্টটা 0 হবে, r ক্রস p। তার মানে ওই dl/dt এটা বেসিক্যালি আমাদের r ক্রস p, আর এই dl/dt কে আমরা বলি হলো এই r ক্রস, এখান থেকে আমরা এটাকে অ্যাকচুয়ালি টর্কের সাপেক্ষে ডিফাইন করে আমরা বলি হলো যে dl/dt। এবং এখানেও আমরা বলি যে যদি আমার এটা 0 হয় তাহলে L কনজার্ভ। এখন L হচ্ছে আমাদের i ওমেগা, তার মানে i ওমেগা i ইকুয়াল টু হচ্ছে if ওমেগা f, যে i হচ্ছে আমার মোমেন্ট অফ ইনার্শিয়া, জড়তার ভ্রামক, যেটা মোমেন্ট অফ ইনার্শিয়া। এই মোমেন্ট অফ ইনার্শিয়া অ্যাকচুয়ালি ফর্মুলাটা হচ্ছে এটা, মানে মোটামুটি mr² হিসেবে থাকে। এখানে সামনে বিভিন্ন ধরনের ফ্যাক্টর আসতে পারে, যে ফ্যাক্টরগুলা শেপের উপরে নির্ভর করে, দৃঢ় বস্তু বলি বা অন্য যে কোনো কিছু বলি, বিভিন্ন শেপ আসতে পারে এখানে, কিন্তু মেন এটা হচ্ছে r² হিসেবে, mr² হিসেবে থাকে। এটার কাজ কি? এটা কিসের মেজারমেন্ট করে? মোমেন্ট অফ ইনার্শিয়াটা আমি যদি ট্রান্সলেশনাল অবজেক্টের সাথে কম্পেয়ার করি, তাহলে এটা কিসের কাজ করে অ্যাকচুয়ালি? এটা হলো ইনার্শিয়া।
এটা হলো মানে as a mass, স্যার এটা মাসের কাজ ভরের কাজ Mass করে না? rotational mass. এক্স্যাক্টলি, এটা ম্যাসের কাজ করে। এটা Rotational আমাদের mass. হ্যাঁ এটা আমাদের অ্যাকচুয়ালি ম্যাসের কাজ করে। ম্যাসের কাজ হচ্ছে অ্যাক্সিলারেশনের সঙ্গে প্রপোর্শনালিটি মেইনটেইন করে। আমরা যখন F = ma বলি, আমার m হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কনস্ট্যান্টটা হচ্ছে ফোর্সকে অ্যাক্সিলারেশনের সঙ্গে প্রপোর্শনাল করে। যদি ম্যাস স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে মানে আসলে এটাকে আরেকটু ভালোভাবে কিভাবে বলা যায় স্টুডেন্টদের যে এই আমাদের যে ফোর্স ম্যাস, এটা F = ma যেটা, হ্যাঁ এখানে m কি? m হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট বিটুইন ফোর্স এন্ড অ্যাক্সিলারেশন। আমাদের যে অবজেক্টের ম্যাস বেশি তার অ্যাক্সিলারেশন কম হবে, যে অবজেক্টের ম্যাস কম তার অ্যাক্সিলারেশন বেশি হবে। একদম সিমিলার আই সেই প্রপোর্শনালিটিটা মেইনটেইন করে। আমার যদি টর্ক অ্যাপ্লাই করি, যে অবজেক্টের আই বেশি তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কম হবে, যে অবজেক্টের আই কম তার অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন বেশি হবে। এখন আইটা এমটাকে যত সহজে বলা যায় আইটাকে সহজে বলা যায় না, কারণ হলো এম এর ভিতরে ভর আছে একটা জিনিস, আর আই এর ভিতরে রেডিয়াস এবং ম্যাস দুইটা জিনিস আছে, সেই কারণে আইটাকে হয়তো অত সহজে বলা যায় না। কিন্তু একটা অবজেক্টের আই বাড়ে কখন? একটা অবজেক্টের আই বাড়ে হলো যখন রেডিয়াস বাড়ে, রেডিয়াসটা বাড়ে, হ্যাঁ, অথবা ম্যাস বাড়ে, তাই তো? যদি আই বাড়ে তাহলে আলফা কম হবে, মানে অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন কম আসবে। আমি সেম টর্ক একটা ছোট চাকায় অ্যাপ্লাই করতেছি, একটা বড় চাকায় অ্যাপ্লাই করতেছি, সেম টর্ক, তাহলে ছোট চাকা যে পরিমাণ অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন পাবে, মানে ছোট চাকার স্পিড যত দ্রুত বাড়বে বড় চাকায় বেশি হবে, স্পিড তত দ্রুত বাড়বে না, আস্তে বাড়বে। কারণ হলো বড় চাকার বেলায় আই বড় হয়ে গেছে, আই বড় হয়ে গেলে আলফা ছোট হবে, ছোট হবে। হ্যাঁ হ্যাঁ, আই বড় হয়ে গেলে আলফা ছোট হবে। আচ্ছা, আমরা যদি আরেকটা এক্সাম্পল এখানে বলি, যে আমি এই যে অলিম্পিকে একটা আছে, অলিম্পিক একটা গেম থাকে যেটা আমরা বলি হলো অ্যাঞ্জেলিনা ভ্যালেরিনা ড্যান্স আর কি আছে। অ্যাঞ্জেলিনা ভ্যালেরিনা ড্যান্সটা করে হলো নিচে হলো কমপ্লিটলি আইস, একেবারে ফ্রোজেন থাকে, খুব হার্ড, মানে দে ট্রাই টু মেক ইট ফ্রিকশনলেস ফ্লোরটা। এই ফ্রিকশনলেস ফ্লোরে ড্যান্স করে একটা গার্ল বা দুইটা গার্ল, অ্যাঞ্জেলিনা ভ্যালেরিনা ড্রেস করে ড্যান্স করে। ওরা একটা সময় দেখা যায় স্পিনিং করতেছে। স্পিনিং করা মানে হলো একদম একটা পায়ের একটা টোর উপরে দাঁড়ায় সে খুব দ্রুত ঘুরে। এখন ওর কিন্তু ফ্লোরের থেকে ফ্রিকশন নাই, ও যখন থামার চেষ্টা করে ও কিন্তু এমনি ওই ফ্রিকশন অ্যাপ্লাই করে থামতে পারে না, ফ্রিকশন খুব কম। ও তখন করে কি, আস্তে আস্তে ওর হাত পা গুলা চারদিকে ছড়ায় দেয়, লাইক দুইটা হাত ছড়ায় দিল এবং একটা পা তো আছে আর একটা পা হলো বাইরের দিকে ছড়ায় দেয়, দিয়ে ওর রেডিয়াসটা বড় করে, আই বাড়ায় আর কি, আইটা বাড়ায়। রেডিয়াসটা বড় হলে তখন আইটা বেড়ে যায়, আইটা বেড়ে গেলে তখন ওমেগাটা কমে যায়। এই ধরনের মেকানিজম গুলা যারা লং জাম্প করে তারাও অ্যাপ্লাই করে। লং জাম্প যারা করে তারা হলো লং জাম্পে যখন জাম্পিং এর অবস্থায় যখন থাকে তখন আমরা দেখি যে বডিটাকে কার্ভ করে নিয়ে আসে, কিন্তু যখন ওই ইয়েতে যায়, যখন আবার পরে তখন বডিটাকে লম্বা করে দেয়, লম্বা করে দিয়ে ওই নিচে করে, কারণ তখন স্পিড কমাইতে হয় তাকে। এগুলো আমাদের থেকে আসে এবং এই জিনিসগুলা আমরা ধরে নিচ্ছি যে আমরা এই জিনিসগুলো খুব ভালোভাবে জানি। আমরা এই জিনিসগুলোতে থাকতে চাচ্ছি না, আমি আরেকটু অ্যাডভান্স হতে চাচ্ছি, সেটা হলো সিস্টেম অফ পার্টিকেলের বেলায়। কারণ আমরা এখন পর্যন্ত কথা বলছি এগুলো হচ্ছে পয়েন্ট পার্টিকেল, বা আমি যদি বলি আমার রিজিড অবজেক্ট, যারা হলো ইন্টার মলিকুলার যে ডিসটেন্স বা ইন্টার পার্টিকেলের যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা এদের এখানে নাই, মানে আই মিন কনস্ট্যান্ট, ফোর্সের সাথে এফেক্টেড না, ফোর্সের সাথে এফেক্টেড না। কিন্তু যদি আমি সিস্টেম অফ পার্টিকেল বলি, সিস্টেম অফ পার্টিকেলের গুলাও আমাদের একটু লাগে। সিস্টেম অফ পার্টিকেল, সিস্টেম অফ পার্টিকেলের বেলায় আমরা এই নিউটনস লটাকে এইভাবে লিখি। আমি বলি আমার একটা পার্টিকেলের উপরে অ্যাপ্লাইড অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু সাম ওভার জে
এফ আই জে প্লাস এখানে আমি বলবো পিআই ডট। পিআই ডট মানে পিআই ডট তো আমি এই পাশে লিখছি, এখানে আমি বলবো এক্সটার্নাল ফোর্স এফ, আর উপরে দেখি এটাকে উপরে দেখি এভাবে লিখি এফ আই ই। এই যে ফোর্সটা এখানে যে ফার্স্ট টার্মটা আসছে, এই ফার্স্ট টার্মটাকে আমরা ধরে নিচ্ছি যে আমার একটা পার্টিকেলের এই এখানে যদি সিস্টেম থাকে, লাইক আমার অনেকগুলো পার্টিকেল তো আছে, আই জে কে এল এম এন অথবা 1 2 3 5 10 এগুলো আছে। এখানে যে পার্টিকেলটার উপর আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি, এক্সটার্নাল ফোর্স যার উপরে অ্যাপ্লাই করতেছি, তার উপরে অন্য পার্টিকেল গুলার ফোর্স। এখানে কিন্তু এটাতে আমি সবার উপরে সবার ফোর্স ক্যালকুলেট করতেছি না। আমি সিস্টেম অফ পার্টিকেল আছে, একটা পার্টিকেলকে আমি ধরে নিলাম আই নাম্বার পার্টিকেল, আই নাম্বার পার্টিকেলের উপরে আমি এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি, এবং আই নাম্বার পার্টিকেলের অ্যাক্সিলারেশন কি হবে সেটা আমি এখানে লিখছি। সো আই নাম্বার পার্টিকেলে আমার অ্যাপ্লাইড ফোর্স বাদেও আরেকটা ফোর্স আছে, সেই ফোর্সের আমরা নাম দিচ্ছি এফ আই জে। এই এফ আই জে হচ্ছে আমি দেখি জে এর উপরে সাম করছি, জে এর উপরে সাম মানে আমার আই নাম্বার পার্টিকেলটার উপরে আমি যদি এটাকে আই পার্টিকেল বলি, অন্য যত পার্টিকেল আছে সবার যে ফোর্স তাকে ইনক্লুড করাইছে, আমি তাকে ইনক্লুড করে আমি এইভাবে লটাকে লিখছি, এভাবে আমি লটাকে লিখছি। এখন আমি যদি অ্যাক্সিলারেশনের ফরম্যাটে লিখি বা অন্য যে কোনো ফরম্যাটে আমি লিখি না কেন, এই টার্মটা একটা ফ্যাক্টর, যে এই টার্মটা অ্যাকচুয়ালি কি হবে, এই টার্মটা অ্যাকচুয়ালি থাকবে কি থাকবে না। এই টার্মটা আমাদের থাকতেছে না, ভ্যানিশ, এই টার্মটা ভ্যানিশ হবে, এই টার্মটা ভ্যানিশ হবে। কারণ কি? কারণ হলো আমাদের যদি আমি থার্ড ল বলি, থার্ড ল যদি বলি যে আমার একটা পার্টিকেল অন্য পার্টিকেলকে যে ফোর্স অ্যাপ্লাই করবে, ওই পার্টিকেল এই পার্টিকেলকে সে সেম ফোর্স অ্যাপ্লাই করবে, তাহলে আমি এইভাবে বলতে পারি যে আমার এফ আই জে ইকুয়াল টু মাইনাস এফ জে আই। আই পার্টিকেলটা জে এর উপরে যে ফোর্স অ্যাপ্লাই করতেছে, যে পার্টিকেলটা আই এর উপরে সেম ফোর্স অ্যাপ্লাই করবে ওর দিকে, তাহলে এখানে এই আই এর উপরে জে এর ফোর্স আর জে এর উপরে আই এর ফোর্স সমান হয়ে গেল। তাহলে এই যে এই পার্টিকেলটার উপরে এই পার্টিকেলটা যে ফোর্স অ্যাপ্লাই করতেছে, ওইটা এর উপরে সেম ফোর্স অ্যাপ্লাই করতেছে, যার ফলে দুইটা মিলায়ে 0, মানে আমি এইভাবে এফ আই জে প্লাস এফ জে আই ইকুয়াল টু আমি 0 লিখতে পারতেছি। এটা যদি 0 লিখি, এখন আমি তো সাম করতেছি সমস্ত জে এর উপরে, যার ফলে প্রতিটা টার্ম আমার এইভাবে আসবে এবং এই ফ্যাক্টরটা শূন্য হয়ে যাবে। শূন্য হয়ে গেলে আলটিমেটলি আমি বাহির থেকে যে ফোর্স অ্যাপ্লাই করতেছি সেই ফোর্সই আমাকে অ্যাক্সিলারেশন দিবে। তার মানে আমরা এখানে একটা ছোট কনক্লুশন ড্র করতে পারি। সেই কনক্লুশনটা হচ্ছে, আমি নিজের থেকে কোনো ফোর্স যদি অ্যাপ্লাই না করি, অন্য যেভাবেই সেই ফোর্স অ্যারাইজ হোক না কেন, সেই ফোর্স অ্যাক্সিলারেশনে কোনো কন্ট্রিবিউশন করবে না। ইন্টারনাল যত ফোর্স আছে, এই ফোর্স গুলা এমন ভাবে সেট করা আছে, তারা একজন আরেকজনকে হয় ক্যান্সেল করবে অথবা পারপেন্ডিকুলার থাকবে, আমরা দেখাবো। আলটিমেটলি ওই ফোর্সের অ্যাক্সিলারেশনের উপরে কোনো ইফেক্ট থাকবে না। অ্যাক্সিলারেশনের উপরে ইফেক্ট হচ্ছে শুধুমাত্র আমার এক্সটার্নাল ফোর্সের, শুধুমাত্র এক্সটার্নাল ফোর্স। এখন এই পার্টিকেলটার মুভমেন্টটা কার দিকে হবে? আমি যখন ফোর্স অ্যাপ্লাই করতেছি, আমরা তো প্রথমে বলে আসছিলাম যে যেদিকে ফোর্স অ্যাপ্লাই করলাম মোমেন্টামের চেঞ্জ ওইদিকে। এখন এখানে তো আমার অনেকগুলা পার্টিকেল, কার মোমেন্টাম ফোর্সের দিকে যাবে, কোন পার্টিকেলটা, তাই না? এটা এখানে একটা কনফিউশন অ্যারাইজ করে যে কোন পার্টিকেলটা আমার মোমেন্টামের ডিরেকশনে যাবে, বাকিগুলা কোন দিকে যাবে। সো সেই ক্ষেত্রে আমরা তখন ডিফাইন করি সেন্টার অফ মাস। সেন্টার অফ মাস আমরা ডিফাইন করি, সেন্টার অফ মাস। এটা আমরা সেন্টার অফ মাসের যদি পজিশন বলি, আমি পজিশনের একটা ডেফিনেশন আছে আপনারা জানেন, সেটা হচ্ছে এমআই আর আই ডিভাইডেড বাই সাম ওভার অল এমআই। এটা এই যে আর ফ্যাক্টরটা যে আছে, এই পজিশনে যে পার্টিকেলটা আছে অ্যাকচুয়ালি ওই পার্টিকেলটা, এখন এখানে পার্টিকেল থাকতেও পারে নাও পারে, কিন্তু আরটাকে এমন ভাবে আমরা ডিফাইন করি
যে টোটাল পার্টিকেলটা, টোটাল অবজেক্ট গুলার সবার ভর যদি আমি কনসিডার করতাম, তাহলে সবটি মিলায়ে যদি আমি একটা পয়েন্ট পার্টিকেল কনসিডার করতাম, ওই পয়েন্ট পার্টিকেলটা আরে থাকতো। এটা হচ্ছে আমার সেন্টার অফ মাস। মানে সব কিছুকে একটা বিন্দুতে যদি কেন্দ্রীভূত করতে পারতাম, সেই বিন্দুটা হয়তো আমার আর রেডিয়াস সেন্টার থেকে ওই বিন্দুটার দূরত্ব হতো আর আর কি। সো দিস ওয়ান উইল ফলো দ্য ডিরেকশন অফ দ্য ফোর্স। সেন্টার অফ মাস ফোর্সের ডিরেকশন ফলো করে। আমি যদি একটা ইন্টারেকশন দেখাই, লাইক আমরা মাঝে মধ্যে ইয়ে করি, ক্যারাম বলি বা বিলিয়ার্ড বলি না, আমার এখানে একটা ইয়ে আছে, এটাকে আমি বড় একটা স্ট্রাইক দিয়ে হিট করি। স্ট্রাইকটা এদিকে যাচ্ছিল, স্ট্রাইকটা হয়তো এদিকে যাচ্ছিল, এদিক দিয়ে গেলেই লাগবে। স্ট্রাইকটা যাচ্ছিল এদিকে, তো যেতে গিয়ে এখানে গিয়ে স্ট্রাইকটা লাগলো এই পার্টিকেলটা। লাগলে আমার বোধহয় স্ট্রাইকটা আঁকা ওইরকম সুন্দর হয় না, হোয়াট এভার ইট ইজ, এই পার্টিকেলটা কিন্তু আমার স্ট্রাইক, আমি ফোর্স অ্যাপ্লাই করতেছি অ্যাকচুয়ালি এদিকে, এটা আমার এক্সটার্নাল ফোর্সের ডিরেকশন। পার্টিকেলটা কিন্তু এদিকে যাচ্ছে না, ও চলে যায় হলো এদিকে, ও চলে যায় হলো এদিকে। তাহলে ফোর্সের দিকে কে যাচ্ছে এই ক্ষেত্রে? আমরা যদি খেয়াল করি, আমরা দেখবো যে আমার যে স্ট্রাইকটা যদি লাইক একদম লেগে না থাকে, সে করে কি একটু আস্তে করে এদিকে সরে যায়, মানে এর ডিরেকশন এদিকে আর স্ট্রাইকের ডিরেকশনটা একটু এদিকে চেঞ্জ হয়ে আসে, বড়টা একটু এদিকে চেঞ্জ হয়ে আসে, এবং স্ট্রেট লাইন বরাবর মুভ করে হলো এই দুজনের সেন্টার অফ মাস। স্ট্রেট লাইন বরাবর মুভ করবে হলো স্ট্রাইক এবং এই অবজেক্ট গুটিটা যে আছে, এই দুজনের সেন্টার অফ মাস ফলো করবে হলো আমার ফোর্সের ডিরেকশন, প্যারালাল টু দ্য ফোর্স। সো ফোর্সের ডিরেকশনে মুভ করে হলো সেন্টার অফ মাস, এবং সেন্টার অফ মাসটা বড় ভরের দিকে একটু অ্যালাইন থাকে। ওই যে আমরা ফর্মুলাটা যদি খেয়াল করি, ওখান থেকে আমি দেখতে পাবো MI/RI, এটা ওয়েটেজ এভারেজ। ওয়েটেজ এভারেজটা সবসময় বড়টার দিকে থাকে, যার ফলে এটা বড়টার দিকে থাকবে। সো মুভমেন্টটা বড়টার কাছাকাছি এভাবে মেনটেন করবে। আমরা যদি আরো খেয়াল করি, এই যে আমরা এই যে ইয়ে ফোটাই, আতশবাজি করি, যখন যে অবজেক্টটা থাকে, যে অবজেক্টটা উপরে গিয়ে ফুটে যায়, ওই যে ফায়ার ওয়ার্কে, এই অবজেক্টটার নিচে কিন্তু একটা অবজেক্ট, একটা লম্বা সিলিন্ডারের মতো একটা বোম বলি আমরা, বা একটা ফায়ার বলি, এটাকে আগুন ধরাইয়া দিলে সে তখন ফ্লাই করে উপরে গিয়ে সে ব্রাস্ট হয়ে যায়, ব্রাস্ট হয়ে সে 1000 টুকরা হয়। কিন্তু এর আগ পর্যন্ত সে একটা ছিল, যতক্ষণ পর্যন্ত সে একটা টুকরা ছিল ততক্ষণ সে রিজিড বডি, সে ততক্ষণ আমার ফোর্সের দিকে গেছে। ওখানে গিয়ে সে করছে কি, যখন 100টা টুকরা হয়ে গেছে বা 1000টা টুকরা হয়ে গেছে, তখন ওই 1000টার মধ্যে যে সেন্টার অফ মাসটা আছে, ওই সেন্টার অফ মাসটা আমার ফোর্সের ডিরেকশনটা ফলো করবে, বাকিগুলো এক এক জায়গায় পড়বে। এই জন্য আমরা দেখি যে জায়গাতে ব্রাস্ট হয়, ওই জায়গা থেকে সব দিকে ছড়ায় পড়ে, শুধু সব সামনে পড়তেছে বা শুধু সব পিছনে পড়তেছে, এটা কখনোই ঘটে না। সব টুকরাগুলা নিচে দিকে খেয়াল করলে দেখবো যে একটা মোটামুটি একটা সার্কুলার প্যাটার্ন দাঁড় করাইছে, কারণ সেন্টার অফ মাস ওইটা ফলো করে, সেন্টার অফ মাসটা এটা ফলো করে, আমাদের মুভমেন্টের ডিরেকশনটা ডিরেক্টলি সেন্টার অফ মাসটা ফলো করে। এখন আমি যদি ইয়েতে যাই, অন্য ফর্মালিজমে যাচ্ছে আর কি, সিস্টেম অফ মেসের জন্য আর খুব বেশি ডিটেলস কিছুতে না গিয়ে আমি যেতে চাচ্ছি হলো কনস্ট্রেন্টের বেলায়। আমি মানে লাগরাঞ্জিয়ান ফর্মুলেশনে ঢুকতে চাচ্ছি একটু দ্রুত, যেহেতু আমাদের সামনে অনেক কিছু আছে, আমি একটু কনস্ট্রেন্টে যেতে চাচ্ছি। কনস্ট্যান্ট, এটা সম্পর্কে আমাদের একটু আইডিয়া আছে। এটাকে আমরা কি বলি অ্যাকচুয়ালি? বাধ্যবাধকতা, অবরোধ, অবস্টাকল একেবারে সরাসরি হয়তো বলবো না। এটা হচ্ছে আমাদের মোশনের রেস্ট্রিকশন, হ্যাঁ।
রেস্ট্রিকশন আর অবস্টাকল বোধহয় এক ওয়ার্ড না আর কি। রেস্ট্রিকশন অফ মোশন মানে মোশনকে রেস্ট্রিক্ট করে দেওয়া, লিমিটেড করে দেওয়া, সীমাবদ্ধ করে দেওয়া। যা যা করতে চাই সব করতে পারবো না, কিছু করতে পারবো কিছু পারবো না, এটা আর কি রেস্ট্রিকশন অফ মোশন। রেস্ট্রিকশন অফ মোশন, বাধ্যবাধকতা। বাধ্যবাধকতা, রেস্ট্রিকশন অফ মোশন। আমি যা করতে চাই আমি সবকিছু করতে পারবো না, কিছু কিছু করতে পারবো। যেমন যেমন হলো আমি বলি একটা 2 ডাইমেনশনাল সারফেস, একটা 2 ডাইমেনশনাল সারফেস, এই যে ক্যারামের কথাটা যদি বলতেছিলাম, যে যেহেতু আমার একটা ক্যারাম বোর্ড আছে, এই বোর্ডের ভেতরে আমার স্ট্রাইকটা মুভ করবে। স্ট্রাইকের মুভমেন্ট হচ্ছে 2 ডাইমেনশনাল ম্যাক্সিমাম। সে নিচে যেতে পারবে না আর উপরে যেতে পারবে না, সরাসরি জেড অ্যাক্সিস বরাবর ও কোনো মুভমেন্ট করতে পারবে না। এখন একটা পার্টিকেল যদি থাকে তাহলে এই একটা পার্টিকেলের 3টা ডিগ্রিজ অফ ফ্রিডম থাকার কথা। একটা ডিগ্রিজ অফ ফ্রিডম এক্স এর দিকে, একটা ডিগ্রিজ অফ ফ্রিডম ওয়াই এর দিকে, একটা ডিগ্রিজ অফ ফ্রিডম জেড এর দিকে। মানে ও ডিগ্রিজ অফ ফ্রিডম হলো আমরা যে এনার্জি ভাগ করি পার্টিকেলের, এনার্জি ডিভিশন কয় ভাবে হইতে পারে। ওই একটা পার্টিকেল যদি থাকে আমার পুরা ইউনিভার্সে একটা পার্টিকেল আছে আর কিছু নাই, তাহলে সে 3 ভাবে করতে পারবে, এক্স এর দিকে, ওয়াই এর দিকে, জেড এর দিকে। এখন এখানে যদি আমি 2 ডাইমেনশনাল সারফেসে আমার এই ক্যারামের গুটি মুভ করতেছে, ও কিন্তু জেড এর দিকে মুভ করতে পারতেছে না। এটা একটা রেস্ট্রিকশন, এটা ওর জন্য কনস্ট্যান্ট, এটা ওর জন্য কনস্ট্যান্ট। ও বাকি দুইটাতে করতে পারতেছে, তাহলে ওর ডিগ্রিজ অফ ফ্রিডম একটা কমে গেল। আগে ছিল হলো 3টা, এবার একটা কমে গিয়ে থাকলো হলো 2টা। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম একটা কমে আসলো, তার মানে একটা করে কনস্ট্যান্ট আসলে একটা করে ডিগ্রিজ অফ ফ্রিডম কমবে। এখন আমি যদি বলি যে এই ক্যারামের গুটিটাই আমি এমন ভাবে করছি, একটা চ্যানেল বানাইছি যে এই চ্যানেল দিয়েই সে শুধু যেতে পারবে, সে শুধু এই চ্যানেল দিয়েই যেতে পারবে, অন্য কোনো দিকে মুভ করতে পারবে না। তাহলে ডিগ্রিজ অফ ফ্রিডম আরেকটা কমে গেল, আমি আরেকটা কনস্ট্যান্ট দিলাম, সেক্ষেত্রে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম আরেকটা কমে গেল, এবার থাকবে একটা। সো আমি তার মোশনকে কতভাবে রেস্ট্রিক্ট করতে পারি সেটার উপরে ডিপেন্ড করবে আমার কনস্ট্যান্ট। এখন স্বভাবতই একটা কথা আসবে যে যেহেতু আমরা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করতেছি, তার মানে আমার কিন্তু ওই দিকে সে যেন মুভ না করতে পারে তার একটা ব্যবস্থা করে রাখতেছি আমরা। তার মানে আমরা ওই কনস্ট্যান্টের জন্য একটা ফোর্স অ্যাকচুয়ালি এখানে কাজ করতেছে, কনস্ট্যান্টের জন্য একটা ফোর্স এখানে কাজ করতেছে। যেমন আমি 2 ডাইমেনশনাল অবজেক্টে ক্যারামের গুটির কথা যদি বলি, যে ক্যারামের উপরে মুভ করতেছে, এখানে কনস্ট্যান্টের ফোর্সটা কে? এখানে কনস্ট্যান্টের ফোর্স হচ্ছে সে যেহেতু নিচে যেতে পারতেছে না, ক্যারাম ভেঙে নিচের দিকে পড়তেছে না, তার মানে এর উপরে আমার যে নর্মাল ফোর্সটা আছে সেই নর্মাল ফোর্সটা কনস্ট্যান্টে কাজ করে। আবার সে যে উপরের দিকে যেতে পারতেছে না, গ্র্যাভিটিটা কনস্ট্যান্টে কাজ করে, রাইট? প্রত্যেকটা এক একটা কনস্ট্যান্টের জন্য আমি একটা একটা করে দিব, এখানে একটা একটা করে ফোর্স রেসপন্সিবল থাকে এক একটা কনস্ট্যান্টের জন্য, প্রত্যেকটা কনস্ট্যান্টের জন্য একটা একটা করে ফোর্স আছে। কনস্ট্যান্ট কয় ধরনের? আমরা সহজভাবে বলবো 2 ধরনের, হলোনমিক আর নন হলোনমিক বলবো। আমাদের একটা কনস্ট্যান্ট আছে যে যাকে এইভাবে লেখা যায়, মানে আমি যদি রিজিড বডির বেলায় বলি, একটা রিজিড বডির কনস্ট্যান্ট কি হতে পারে? রিজিড বডির পার্টিকেল গুলোর জন্য কনস্ট্যান্ট কি হতে পারে? এল। এলটা কি? অ্যাঙ্গুলার মোমেন্টাম। না না না, আমি অ্যাঙ্গুলার মোমেন্টাম এটা কনজার্ভ কোয়ান্টিটি, আর কনস্ট্যান্টের সাথে হচ্ছে সামহাউ জড়িত থাকে, কোঅর্ডিনেট গুলা জড়িত থাকে। যেমন এখানে আমি কি করলাম, আমার 3টা কোঅর্ডিনেট ছিল, একটা কোঅর্ডিনেট কমাই ফেললাম, তাহলে কনস্ট্যান্ট গুলোর সাথে সামহাউ কোঅর্ডিনেট জড়িত থাকে। রিজিড বডির বেলায় কি হয়, ওই যে এখানে একটা পার্টিকেল আছে, এখানে একটা পার্টিকেল আছে, এই যে ইন্টার পার্টিকেল যে ডিসটেন্স, এটা চেঞ্জ হয় না কখনো।
সো এটা একটা কনস্ট্যান্ট রিজিড বডি, এটা একটা কনস্ট্যান্ট। এই পার্টিকেলটা যদি আই পার্টিকেল হয়, এই পার্টিকেলটা যদি জে পার্টিকেল হয়, তাইলে আমার আর আই মাইনাস আর জে ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট। এটা হলো রিজিড বডির জন্য কনস্ট্যান্ট। এখন এই সিস্টেমটাই আমি বলি যে এই অবজেক্টটা, এটা যদি রিজিড বডি না হয়ে গ্যাস হইতো, রিজিড বডি না হয়ে যদি গ্যাস হইতো, সেই বেলায় কিন্তু আমি এটা বলতে পারতাম না। যেমন রিজিড বডির ইকুয়েশন যখন আমরা সলভ করতে যাব, সলভ করতে গিয়ে এইটা আমি ডিরেক্ট অ্যাপ্লাই করে দিব যে আমার একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলের যে ডিসটেন্স, এটা কনস্ট্যান্ট। তাহলে ওই দিকের যে তার মুভমেন্টের যে প্রবণতাটা বা ওই দিকের যে ডিগ্রিজ অফ ফ্রিডমটা, ওই ডিগ্রিজ অফ ফ্রিডমটা অফ রিজিড বডির বেলায়। কিন্তু যদি আমি গ্যাসের বেলায় চিন্তা করি, তখন আর আমি এটা বলতে পারবো না। তাহলে গ্যাসের পার্টিকেল গুলা রিজিড বডির পার্টিকেলের থেকে একটা ডিগ্রিজ অফ ফ্রিডম বেশি আছে, গ্যাসে একটা কম আছে। একটা করে কনস্ট্যান্ট যাবে, একটা করে ডিগ্রিজ অফ ফ্রিডম কমবে, একটা করে কনস্ট্যান্ট যাবে, একটা করে ডিগ্রিজ অফ ফ্রিডম কমবে। আর ডিগ্রিজ অফ ফ্রিডম কমা মানে হলো আমার ইকুয়েশনের সংখ্যা কমে যাবে আর কি। আমরা তো ইকুয়েশন সলভ করবো, ইকুয়েশনের সংখ্যা কমে যাবে। এই যে কনস্ট্যান্টটা আর আই মাইনাস আর জে ইকুয়াল টু কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের আমি একটা নাম দেই। আমি এটাকে নাম দিলাম সিআইজে। তাইলে আমরা আর আই মাইনাস আর জে মাইনাস সিআইজে ইকুয়াল টু 0 লিখতে পারতেছি। এই ধরনের কনস্ট্যান্ট গুলাকে বলা হয় হলোনমিক কনস্ট্যান্ট। হলোনমিকের বাংলা হলোনমিক, ওইটা অন্য বাংলা করতে গেলে আরো টাফ হয়ে যায়। হলোনমিক কনস্ট্যান্ট কোনটা? আমি ইকুয়েশন অফ মোশনকে ডান পাশে 0 ফরম্যাটে লিখতে পারবো। আর আই মাইনাস আর জে ইজ ইকুয়াল টু সিআইজে, একটা কনস্ট্যান্ট ভ্যালুর সমান, এটা ফিক্সড। তাহলে এটা এই পাশে নিয়ে এসে আমি 0 ফরম্যাটে লিখতে পারি। এটা হলো হলোনমিক কনস্ট্যান্ট। এটাই যদি আমি গ্যাসের বেলায় চিন্তা করি, গ্যাসের বেলায় কি হবে? আর আই মাইনাস আর জে ভ্যালুটা কেমন থাকতে পারে? একটা পার্টিকেল থেকে আরেকটা পার্টিকেলের ভ্যালু, ডিসপ্লেসমেন্টের ভ্যালু। তারা দুইটা পার্টিকেলের মধ্যবর্তী দূরত্ব, একটা গ্যাস মলিকুলে দুইটা গ্যাস মলিকুল আছে সে একটা পাত্রের মধ্যে, এদের মধ্যবর্তী দূরত্ব কিরকম হইতে পারে? সর্বোচ্চ হইতে পারে পাত্রের দেয়াল, একটা থেকে আরেকটা পাত্রের দেয়াল পর্যন্ত দূরত্ব হইতে পারে। আর সর্বনিম্ন কত হইতে পারে? 0 হইতে পারে কিনা? দুইটা গ্যাস মলিকুলের মধ্যবর্তী দূরত্ব 0 হইতে পারে কিনা? না, রেডিয়াসের সমান হবে। অ্যাকচুয়ালি একেবারে ওই পর্যন্ত যেতে পারবে না আর কি। আমরা এইভাবে লিখতে পারবো, গ্রেটার দেন 0 লিখতে হবে। কিন্তু উপরের দিকে 0-র দিকে যে কোনো ভ্যালু সে নিতে পারে। এইটাকে আমরা তখন বলি নন হলোনমিক। তার মানে অতি সহজে যদি বলি যে ডিস্টেন্সের সাপেক্ষে কোন ফাংশন যদি আমি লিখি, কোঅর্ডিনেটের সাপেক্ষে, সহজ কথা, কোঅর্ডিনেটের সাপেক্ষে কোন ফাংশন যদি লিখি, সেই ফাংশনকে ইকুয়াল টু 0 লেখা গেলে এটা হবে হলোনমিক, আর ইকুয়াল টু 0 না লেখা গেলে হবে নন হলোনমিক। নন হলোনমিক। আমি একটা গরু বেঁধে রাখলাম, একটা রশি দিয়ে গরু বেঁধে, এক খুঁটি দিয়ে এক জায়গায় বেঁধে রাখছি। ও কি করবে? যদি 2-3 ঘন্টা বেঁধে রেখে আসি মাঠে গিয়ে, দেখবো যে খুঁটি থেকে শুরু করে দড়ির জয় পর্যন্ত গেছে, মাঝখানের সমস্ত ঘাস সে হয়তো ঘুরে 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 খেয়ে ফেলছে। তার মানে তার ডিস্টেন্সের রেঞ্জটা 0 থেকে আর পর্যন্ত একটা রেঞ্জ সে ফলো করছে। তার ডিস্টেন্সটা আমরা ওইভাবে লিখতে পারবো যে এত থেকে শুরু করে এই পর্যন্ত গেছে। আমি ওই গরুটাই ইয়ের মতো করে বাঁধলাম, ওই যে আমরা যে তেল ভাঙানোর জন্য যে গরু বাঁধি, একটা পয়েন্ট থেকে শুরু করে একটা লাঠি দিয়ে দূরে বাইধে রাখি এবং গরুটা ওখানে একটা লাইন দিয়ে মুভ করে।
স্যার ঘানি ওর ঘানির যে ওর যে ইয়াটা একটা জায়গা থেকে যে দূরত্ব, ও যে হাঁটে একটা লাইন দিয়ে সে হাঁটে, সে কিন্তু ইচ্ছা করলে ওই কাছে আসতে পারে না বা দূরে যেতে পারে না। হলোনমিক ফিক্সড ডিসটেন্স ফিক্সড। আর এই যে রশি দিয়ে যাকে বেঁধে রাখছি নন হলোনমিক, ওই পর্যন্ত যাচ্ছে, তার থেকে কম পর্যন্ত যাচ্ছে, মানে 0 থেকে শুরু করতে একটা রেঞ্জ পর্যন্ত যাচ্ছে কোঅর্ডিনেট গুলা। গাড়িগুলোটা তো আসলে পরিধির উপর দিয়ে হাঁটছে, এটা তো লাইন হবে একটা লাইনে হাঁটছে। হ্যাঁ, পরিধি বরাবর হয় না, এটা বৃত্তাকার পরিধিতে তো একটা লাইন না। জি জি, বড় লাইন আর কি। হ্যাঁ, পরিধিতে একটা লাইন, ওই লাইন দিয়ে সমাপ করছে। সো এটা হলো নন হলোনমিক। আর যখন আমি হলোনমিক, আর যখন আমি রশির কথা বলতেছি, সে একটা রেঞ্জের মধ্যে চলতেছে। যে কোনো মোমেন্টে অরিজিন থেকে তার বা ওই যে জায়গাতে খুঁটিটা, ওখান থেকে তার দূরত্বটা, এটা একটা রেঞ্জের মধ্যে থাকবে। এটা নন হলোনমিক, নট ইকুয়াল টু 0, ইকুয়াল টু 0। কোঅর্ডিনেটের ফাংশন গুলা এটা ফলো করলে আমরা বলবো হলোনমিক, এটা ফলো করলে আমরা বলবো নন হলোনমিক। এখন আমরা যখন এই কনস্ট্যান্ট নিয়ে আসলাম, কনস্ট্যান্ট নিয়ে আসার পরে আমরা দেখতেছি একটা করে কোঅর্ডিনেট বা ডিগ্রিজ অফ ফ্রিডম কমতেছে। একটা করে কনস্ট্যান্ট অ্যাপ্লাই হচ্ছে, একটা করে ডিগ্রিজ অফ ফ্রিডম কমতেছে, একটা করে কনস্ট্যান্ট হচ্ছে, একটা করে ডিগ্রিজ অফ ফ্রিডম কমতেছে। যেমন আমি যদি ঘানির গরুটার জন্য ওর ইকুয়েশন মোশন সলভ করতে চাই, ওর ইকুয়েশন মোশনটা আমি কি লিখতে পারবো? ওর ইকুয়েশনের মোশনটা আমি সরাসরি এটা লিখলে চলবে, x ইকুয়াল টু a বা x ইকুয়াল টু c, একটা কনস্ট্যান্ট। দেখেন ঠিক আছে কিনা? ওর পজিশন সব সময় একটা দূরত্ব মেনে চলতেছে। এটা x না দিয়ে আমি ইয়ে দিয়ে দিই, পজিশন দিয়ে দিই, তাহলে ভালো হবে। পজিশন ইকুয়াল টু দ্যাট, একটা কনস্ট্যান্ট। সে সব সময় একটা নির্দিষ্ট দূরত্ব ফলো করে চলতেছে। এটা হলো তার ইকুয়েশন অফ মোশন। অথবা আরেকটু সিম্পলিফাই করি, x মাইনাস সেন্টার আর কি, ইকুয়াল টু a বা a স্কয়ার হিসেবে লিখি আমরা। সে সার্কুলার পাথে মুভ করতেছে না, এই সার্কেলটা হবে তার ইকুয়েশন অফ মোশন, তার ইকুয়েশন অফ মোশন। তাহলে কনস্ট্যান্ট জানা থাকলে আমরা ইকুয়েশন অফ মোশন লিখতে পারবো ইন মেনি কেস। কোনো কোনো ক্ষেত্রে একটু মডিফাই করতে হবে, কিন্তু এই ইকুয়েশনটাতে আমি আসলাম কিভাবে? আমি এটা থেকে আসলাম যে তার দূরত্বটা ফিক্স থাকবে, সেন্টার থেকে তার দূরত্বটা, অরিজিন থেকে তার দূরত্বটা সবসময় ফিক্সড। সেই দূরত্বটা আমি মেজার করলাম এক্স স্কয়ার, দূরত্বটাকে আমি ধরেন দুই পাশে স্কয়ার করে দিলাম, স্কয়ার করে দিয়ে এটাকে আমি রেডিয়াস হিসেবে লিখলাম, আর এটাকে লিখলাম হলো এই পাশটা রেডিয়াস হিসেবে লিখলাম, এই পাশে হলো একটা সার্কেলের ইকুয়েশন হিসেবে লিখলাম। এখন আমি যদি ইয়ার বেলায় সলভ করতে চাই, ওই যে রশির গরুটার বেলায় যদি আমি সলভ করতে চাই, সেটার বেলায় আমি বলতে পারবো যে আর স্কয়ার তার পজিশন মাইনাস এ স্কয়ার ইজ গ্রেটার দেন 0, এটা থাকবে। সো এটা সলভ করা আর এটা সলভ করা ইজি কোনটা? এটা হলোনমিকারটা। সো হলোনমিক সিস্টেম গুলার ইকুয়েশন গুলা সলভ করা একটু ইজি, নন হলোনমিক গুলা একটু টাফ। কিন্তু আমরা ইন মেনি কেস যে সিচুয়েশন গুলাতে ক্লাসিক্যাল মেকানিক্সে আমরা এন্ডেড আপ হবো, ম্যাক্সিমাম কেস গুলো আমরা হলোনমিক দিয়ে এক্সপ্লেন করতে পারবো। নন হলোনমিক কেস গুলো আমাদের খুব কম আসবে, বাট কিছু আসবে, আমরা ওগুলাতে যাব। এখন আমাদের যাই করি না কেন, যেমন আমি একটা গরুকে ঘানিতে বেঁধে রাখি বা একটা গরুকে আমি রশিতে বেঁধে রাখি, যাই করি না কেন, আমরা কথা শুনতে পাচ্ছি না। কারকে শুনতে পাচ্ছি না।
আর ডিগ্রিজ অফ ফ্রিডম কমে যাওয়া বলতে ধরেন একটা যদি অবজেক্ট 3 ডাইমেনশনাল স্পেসে থাকে তাহলে তার 3 দিকে মুভ করার পসিবিলিটি আছে। সে একটা গ্যাস পার্টিকেল আমি একটা পাত্রের মধ্যে রাখছি। গ্যাস পার্টিকেলটা উপরের দিকেও যেতে পারবে, ডানের দিকেও যেতে পারবে, বায়ের দিকেও যেতে পারবে, নিচের দিকে যেতে পারবে। এক্স ওয়াই জেড হিসাব করলে সে 3 দিকে যেতে পারবে। তাইলে এর ডিগ্রিজ অফ ফ্রিডম হলো 3টা, এবং সে 3 দিকেই 3 ধরনের মোশনের থেকে সে এনার্জি অ্যাবজর্ব করতে পারে বা এনার্জি রিলিজ করতে পারে, সে দুইটাই করতে পারে। এখন আমি বললাম যে ওই গ্যাস পার্টিকেলের জন্য আমি একটা চ্যানেল বানিয়ে দিলাম। আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করে এমন ভাবে কাজ করলাম যে একটা লাইন ছাড়া সে মুভ করতে পারবে না। সে এটা পাত্রটা ছিল, এর মধ্যে সে যে কোনো দিকে যেতে পারছে, যে কোনো দিকে, এদিকে এদিকে এদিকে, যে কোনো দিকে যেতে পারছে। আমি এবার করলাম কি, এমন একটা চ্যানেল বানাইলাম এখানে, ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড হোয়াট এভার ইট ইজ অ্যাপ্লাই করে এমন ভাবে বানাইলাম যে এই চ্যানেল দিয়ে এই ডানের দিকে আর বায়ের দিকে যাওয়া বাদে সে অন্য কোনো দিকে যেতে পারবে না। পিঁপড়া তারের ভিতর দিয়ে হাঁটতেছে, এরকম একটা বানাই দিচ্ছে। তখন ওই যে অন্য যে আরো দুইটা দিকে যাওয়ার যে তার সম্ভাবনাটা ছিল সেটা কিন্তু বন্ধ হয়ে গেল। তাহলে তার ডিগ্রিজ অফ ফ্রিডম 2টা কমে গেল, কমে গিয়ে তার ছিল 3টা থেকে 2টা গিয়ে তার ডিগ্রিজ অফ ফ্রিডম আছে এবার 1টা। এটা হলো তার কমানো, কনস্ট্যান্টের মাধ্যমে ডিগ্রিজ অফ ফ্রিডম কমানো। আমি ধরলাম একটা পার্টিকেল 3 দিকে মুভ করতে পারে। সেই পার্টিকেলটাকে আমি একটা রশি দিয়ে বাঁধলাম, বেঁধে পেন্ডুলাম বানাইলাম। রশি দিয়ে যদি বাঁধা না থাকতো পার্টিকেলটা, সে 3 ডাইমেনশনাল স্পেসে 3 দিকে হয়তো যেতে পারতো। আমি বেঁধে পেন্ডুলাম বানাইছি। এটা বাঁধছি হলো আমি একটা রড দিয়ে, লোহার রড দিয়ে বাঁধছি, বেঁধে পেন্ডুলাম বানাইছি। এই জায়গাটা মুভ করার সম্ভাবনা আছে। এবার তার মোশন কি হয়ে গেল, কয় ডাইমেনশনাল থাকলো এর মুভমেন্ট? 1 ডাইমেনশনাল। সে এদিকে যাবে আর এদিকে যাবে, অন্য কোনো দিকে সে যেতে পারবে না। 1 ডাইমেনশনাল মুভমেন্ট হয়ে গেল। তাহলে কনস্ট্যান্টের মাধ্যমে তার মুভমেন্টের যে ফ্রিডম গুলো ছিল এগুলো আমরা রেস্ট্রিক্ট করে দিতে পারি। এটা হলো আমাদের কনস্ট্যান্টের মাধ্যমে ডিগ্রিজ অফ ফ্রিডম কিভাবে কমে। একটা পার্টিকেল এই যে আর্থের সারফেসে আছে, সে যেমন আমরা হাঁটাহাঁটি করতেছি আর্থের সারফেসে, গ্র্যাভিটি আমাকে কনস্ট্যান্ট দিয়ে রাখছে, না দিয়ে থাকলে আমি উড়ে যেতাম, উপরের দিকে ফ্লাই করতে পারতাম। তাহলে এটা কনস্ট্যান্ট থাকাতে আমি উপরের দিকে যেতে পারতেছি না, 1টা ডিগ্রিজ অফ ফ্রিডম আমার কমছে। নাহলে আমি 3 ডাইমেনশনাল মুভ করতাম, উপরে নিচে আমি সব দিকে যেতাম এক জায়গা থেকে, কিন্তু সেটা আমরা পারতেছি না। এগুলা হলো কনস্ট্যান্টের মাধ্যমে ডিগ্রিজ অফ ফ্রিডম কমানো। জেনারেলাইজ কোঅর্ডিনেট হচ্ছে সিস্টেমের ইকুয়েশনটাকে এমন ভাবে লিখবো আমরা, আমি নোট শেয়ার করবো তো সেজন্য আমি ওই একেবারে ডেফিনেশন গুলো ওইভাবে লিখতেছি না, আমি জাস্ট খালি বলে যাচ্ছি। আমি এমন ভাবে জেনারেলাইজ কোঅর্ডিনেট হচ্ছে পার্টিকেলের ইকুয়েশন অফ মোশনটা এমন ভাবে লিখবো যেখানে আমার যে ডিগ্রিজ অফ ফ্রিডম গুলা ছিল সবগুলোর মধ্য থেকে যেগুলা কনস্ট্যান্টের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে ওগুলা থাকবে না। মানে সে আমার এই যে গ্যাস পার্টিকেলটা এদিকে চলতেছে, যে এর আগে ছিল হলো এক্স ওয়াই জেড 3টা কোঅর্ডিনেট লাগতো। তাহলে এর ইকুয়েশন অফ মোশন যদি আমরা লিখতাম সেটা ফাংশন হতো এক্স এর, ওয়াই এর, জেড এর। এখন আমি যখন চ্যানেল বানায় দিছি যে এই চ্যানেল দিয়ে সে শুধু যেতে পারবে, এবার ইকুয়েশন অফ মোশন হচ্ছে শুধুমাত্র এক্স এর, সে শুধু একটা লাইন দিয়ে মুভ করতে পারতেছে, বাকি 2টা পারতেছে না। এই যে এক্স এর মাধ্যমে যে লেখার যে স্ট্র্যাটেজিটা, এটাকে বলি হলো, এই এক্সটাকে বলি হলো আমরা জেনারেলাইজ কোঅর্ডিনেট। আমরা এক্স হিসেবে লিখি না, ওগুলো নরমালি কিউ দিয়ে লিখি। আমরা যে কোনো বইতে দেখবো আমরা নরমালি কিউ ব্যবহার করা হয়, কিউ। এটা হলো অ্যাকচুয়াল ডিগ্রিজ অফ অ্যাকচুয়াল কোঅর্ডিনেট, এগুলো অ্যাকচুয়াল কোঅর্ডিনেট। আর জেনারেলাইজ হচ্ছে অ্যাকচুয়াল কোঅর্ডিনেটের মধ্যে যারা কোন স্ট্যান্ড দিয়ে বন্ধ হয়েছে তারাও আছে, যারা বন্ধ হয় নাই তারাও আছে, 3টাই থাকবে। আর জেনারেলাইজে লিখবো যখন, তখন ওইগুলা আসবে না, যেগুলা এর মাধ্যমে বাদ দিয়েছি কনস্ট্যান্ট অ্যাপ্লাই করে ওগুলো আর আসবে না। এটাকে বলা হয়
জেনারেলাইজড কোঅর্ডিনেট। জেনারেলাইজড কোঅর্ডিনেট হলো দ্য কোঅর্ডিনেট আন্ডার দ্য জেনারেল ফোর্স, অ্যাকচুয়ালি যে আমাদের কনস্ট্যান্টের মাধ্যমে যেগুলো ছিল ওই কোঅর্ডিনেট গুলো আর নাই, শুধু কনস্ট্যান্ট বাদে যে ইয়েগুলো আছে ওগুলো আছে। এখন করতে হয় কি, ইকুয়েশনে তো আমরা যখন ইকুয়েশন সলভ করি, সলভ করে পার্টিকেলের যে পজিশন, সেই পজিশনের জন্য তো আমার এক্স ওয়াই জেড দরকার। জেনারেলাইজ তো আমরা নিজেরা ধরে নিচ্ছি। এই এক্স ওয়াই জেড গুলাকে ইকুয়েশন সলভ করার পরে আবার জেনারেলাইজ গুলাকে এক্স ওয়াই জেড এর মাধ্যমে লিখতে হয়। মানে আমরা এইভাবে লিখি, আর হলো আমার অ্যাকচুয়াল কোঅর্ডিনেট, সে এক্স ওয়াই জেড এটাকেই তো আমরা আর হিসেবে লিখি, আর ভেক্টর দিয়ে লিখি। তাহলে আর হলো আমার অ্যাকচুয়াল কোঅর্ডিনেট, আরটাকে জেনারেলাইজার ফাংশন হিসেবে লেখা হয়। এইটুকু আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এইটুকু একটু বুঝতে পারা। আমি এইটুকু আবারও প্রয়োজনে রিপিট করব, নাইলে পরের অংশগুলো আমার জন্য কঠিন হবে। আমি এটা হলো আমার অ্যাকচুয়াল কোঅর্ডিনেট। এখানে এক্স ওয়াই জেড বা x1 x2 x3 x4 যে কোনো কিছু থাকতে পারে, সব কিছু এখানে আছে। থাকলে এটা অ্যাকচুয়াল কোঅর্ডিনেট। আর এগুলা এই যে Q1 Q2 Q3 এগুলা হলো জেনারেলাইজড কোঅর্ডিনেট। ইকুয়েশন যখন সলভ করব তখন Q1 Q2 Q3 ব্যবহার করব, করে সলভ করব। সলভ করে যখন আমি ফাইনাল রেজাল্টের দিকে যাব, সেই রেজাল্টকে আমি অ্যাকচুয়াল কোঅর্ডিনেটের সাপেক্ষে রিপ্রেজেন্ট করব। তাহলে সলিউশনের জন্য ইউজ করব জেনারেলাইজড কোঅর্ডিনেট, আর রিপ্রেজেন্টেশনের জন্য আমি ইউজ করব হলো আমার অ্যাকচুয়াল কোঅর্ডিনেট, কারণ সিস্টেম তো অ্যাকচুয়াল কোঅর্ডিনেটেই আছে। জেনারেলাইজডটা আমাদের ম্যাথমেটিক্সের সুবিধার্থে আমরা ধরে নিছি যে এইভাবে আমরা করতেছি। জেনারেলাইজ কোঅর্ডিনেটের মধ্যে টাইমও আসবে বা টাইম না আসবে, এক একবার টাইম আসতে পারে, এক একবার টাইম না আসতে পারে, সবই অন্য হিসাব, আমরা দেখাবো এক্সাম্পল দিয়ে দিয়ে। কিন্তু অ্যাকচুয়াল কোঅর্ডিনেটকে জেনারেলাইজের ফাংশন হিসেবে লিখতে হবে, এটা হলো আমাদের মূল কথা। ঠিক আছে? জেনারেলাইজ কোঅর্ডিনেট একটু হলেও বুঝতে পারছি কিনা? জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা আগেও যেহেতু জানি আমরা একটু বুঝলাম। আচ্ছা, এখানে আরো দুইটা কনসেপচুয়াল জিনিস আমরা দিব। একটা হলো ডিসপ্লেসমেন্ট, অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট আর ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট আমরা জানি অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট হচ্ছে আমার একটা ডিটি থাকবে, ফাইনাইট টাইম পরে একটা পার্টিকেল এখানে ছিল, খানিক পরে ওখানে যাবে। এটা হলো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট, dr। এটা হচ্ছে r at t2 minus r at t1। এটা হলো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট। একটা পার্টিকেল আমার t2 সময়ে এক জায়গায় ছিল, t1 সময় এক জায়গায় ছিল, t2 সময় পরে আরেক জায়গায় গেছে। এখানে আমার dt হচ্ছে t2 minus t1। এটা হলো অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট। আমরা যে কোনো ডিসপ্লেসমেন্ট এইভাবেই মাপি। আমরা দেখি এখন কোথায় ছিল, খানিক পরে কোথায় গেল, দুটো বিয়োগ দিয়ে আমরা ডিসপ্লেসমেন্টটা মাপি, অ্যাকচুয়াল। এখন ভার্চুয়াল হচ্ছে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। এটা হচ্ছে টাইমটাকে আমরা ফ্রিজ করে ফেলবো। টাইম ইজ ফ্রিজড হিয়ার। টাইম ফ্রিজ, টাইম মুভ করে নাই, টাইম চেঞ্জ হয় নাই। টাইম চেঞ্জ না হলে আমার অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট ঘটবে না, অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট ঘটবে না। তখন আমরা এই ডিসপ্লেসমেন্টটাকে ভার্চুয়াল বলি। তারপরে বলতে পারেন যে তাহলে ডিসপ্লেসমেন্ট কোত্থেকে হলো? টাইমে যদি না মুভ করে, আমি যদি এই ইনস্ট্যান্টের কথা চিন্তা করি, এই ইনস্ট্যান্টে টাইম না মুভ করলে তো আমি এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবো না, সম্ভব না। তাহলে ডিসপ্লেসমেন্ট হলো কিভাবে, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট হলো কিভাবে? এখানে দেখেন একটা জিনিস আমরা করছিলাম ওই যে আগের লাইনটাতে,
আমরা ডিসপ্লেসমেন্টটাকে জেনারেলাইজ কোঅর্ডিনেটের ফাংশন হিসেবে লিখছিলাম। এখানে আর যে পজিশনটা, এই পজিশনটা আমার Q1 এর ফাংশন, Q2 এর ফাংশন, Q3 এর ফাংশন, T এর ফাংশন। টাইম কিন্তু এখানে একটা কোঅর্ডিনেট, Q1 Q2 Q3 যেরকম কোঅর্ডিনেট, টাইমও একটা কোঅর্ডিনেট। এখন আর চেঞ্জ হওয়ার জন্য টাইম চেঞ্জ হইতে হবে নট নেসেসারিলি, যে কোনো একটা কোঅর্ডিনেট Q1 Q2 Q3 থেকে, Q1 Q2 Q3 থেকে যে কোনো একটা যদি আমি চেঞ্জ করতে পারি, তাহলে তো আর চেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে আর চেঞ্জ হয়ে যাচ্ছে। তার মানে টাইম কোঅর্ডিনেটটাকে চেঞ্জ করতেই হবে এমন কোনো কথা নাই। টাইম কোঅর্ডিনেটকে জেনারেলাইজ কোঅর্ডিনেট সিস্টেমে গেলে টাইমকে ফ্রিজ রেখেও আমার এই ফাংশন চেঞ্জ হতে পারে, পজিশন চেঞ্জ হতে পারে। কিভাবে? যে Q1 Q2 Q3 এগুলোর মধ্যে যে কোনো একটা কোঅর্ডিনেট চেঞ্জ হলেই আর চেঞ্জ হয়ে যাবে। ওই ডিসপ্লেসমেন্টটা যেহেতু অ্যাকচুয়াল না বলতে টাইম চেঞ্জ না হলে অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট হয় না, সেই জন্য আমরা এটার নাম দিচ্ছি হলো ভার্চুয়াল। তাহলে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের টাইম ইজ ফ্রিজ। এখন যদি আমি ডেরিভেটিভ করি, এই যে ডিআর এর ডেরিভেটিভ করতে চাই, আমার আর হচ্ছে এটা, এটা যদি আমি ডিআর বাই ডিটি করি, আচ্ছা ভেক্টর দিই, ডিআর বাই ডিটি করি বা ডিআর করি, টোটাল ডেরিভেটিভ করি, তাহলে কি আসবে? ডান পাশে কি লিখবো? টাইম ডেরিভেটিভ নিচ্ছি আমি, কি লিখবো ডান পাশে? ডেল আর ডেল Q1 ডেল আর ডেল Q1 Q1 না লিখে আমি কিউ এর গুলো একসাথে লিখে ফেলাই, QI কিউআই, ডেল QI ডেল আর ডেল কিউআই প্লাস ডিকিউআই প্লাস ডেল আর ডেল কিউ বাই ডেল টি নাকি? ডেল আর বাই ও ডেল আর বাই ডেল T টি। ঠিক আছে না? জি জি, এটা লিখবো আমরা অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট, এটা অ্যাকচুয়াল। ভার্চুয়াল হলে কি লিখবো আমরা? ভার্চুয়াল এই ডি না ব্যবহার করে ডেল্টা ব্যবহার করলাম, হ্যাঁ ডেল্টা। জি জি জি, তাহলে এই পাশে কি লিখবো আবার? এই টার্মটা থাকবে না, এই টার্মটা থাকবে না। ওই যে বলছি যে টাইম ফ্রিজ করে ফেলছি, তাহলে টাইমের রেসপেক্টে কোঅর্ডিনেটের চেঞ্জটা বাদ দিয়ে দিচ্ছি। ভার্চুয়ালের বেলায় টাইমের টার্মটা থাকবে না, তাহলে ডেল আর বাই ডেল কিউআই ডেল্টা কিউআই হিসেবে লিখে দিলাম। এটা হলো ভার্চুয়াল। এ হলো পার্থক্য, টাইম ভেরিয়েশন নাই ওইখানে, টাইম ভেরিয়েশন নাই করে নাই। দিচ্ছি। হ্যাঁ, জি, আমরা ঠিক আছে। মোমেন্ট অফ এ টাইম হোয়াট উই ডিড। হ্যাঁ বলেন, হ্যান্ড রেজ হয়েছে একজন, যাকে এটার কি কোনো এক্সাম্পল দেওয়া যাবে? ভার্চুয়াল আসলে তো এখানে কিউ বলতে আমরা ডাইমেনশন বুঝতেছি, টাইম যদি চেঞ্জ না হয় ডাইমেনশনটা আসলে কিভাবে রিয়েল, মানে এটা তো আসলে কিছুটা ইম্পসিবল মনে হচ্ছে। যদি একটা এক্সাম্পল দিতেন তাহলে। না না, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যাকচুয়ালি ঘটে না, সো এটা একটু ইম্পসিবল তো অবশ্যই। এটা হলো আই এম সরি, এটা হলো যে আমার একটা সিস্টেমের যে পাথ আছে, এখানে কিন্তু আরেকটা জিনিস একটু খেয়াল করেন, তাহলে আরেকটু ইয়েতে যাই। কোঅর্ডিনেট কোনগুলা? Q1 Q2 Q3 এগুলো হচ্ছে কোঅর্ডিনেট, T এগুলো হচ্ছে কোঅর্ডিনেট। আর কি এবার কোঅর্ডিনেট হিসেবে আছে নাকি ফাংশন হিসেবে আছে? আর হলো ফাংশন, আমি যখন x2 - x1 মাপি, দুটো কোঅর্ডিনেটের মধ্যবর্তী ডিসটেন্স মাপি, এখানে যখন আমি dr মাপতেছি দুইটা ফাংশনের মধ্যে পার্থক্য। যেহেতু আর একটা ফাংশন, dr মাপতেছি দুইটা ফাংশনের মধ্যে পার্থক্য। এখন দুইটা ফাংশনের মধ্যে যখন আমি পার্থক্য নিতে চাই, তখন ওই ফাংশনের যে আর্গুমেন্ট গুলো আছে তাদের মধ্যে পার্থক্য নিতে হবে নট নেসেসারিলি।
দুইটা ফাংশন আলাদা হইতে পারে। এটা করে কি, যেমন একটা পার্টিকেল এখান থেকে এখানে গেল, এই পাথটা ফলো করলো, এটাকে আমি বললাম ফাংশন অফ সে এক্স। এই পার্টিকেলটা এখান থেকে সামান্য আমি টাইম ফ্রিজ রাখছি মানে মুভ করতেই দেই নাই, টাইম মুভ করতে দেই নাই। এই জায়গাটায় তার একটা টেন্ডেন্সি ছিল এদিক দিয়ে যাওয়ার, তার একটা টেন্ডেন্সি ছিল, কিন্তু তাকে আমি ইয়ে করে ফোর্স করে এদিক দিয়ে নিয়ে গেছি। এই যে স্টার্টিং পয়েন্টে সামান্য যে ভেরিয়েশন হওয়ার তার টেন্ডেন্সি ছিল, বাট ইট কুড নট হ্যাপেন, টেন্ডেন্সি ছিল, যেতে পারতো, ওইটাকে আমরা বলতেছি ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। অ্যাকচুয়ালি এটা ঘটে না। আমরা ম্যাথামেটিক্সে ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অ্যাপ্লাই করি, কিন্তু ফিজিক্সে শুধুমাত্র লাগরাঞ্জিয়ান ইকুয়েশন ডিরাইভ করা বাদে অন্য কোনো জায়গায় আমরা আসলে এটা ব্যবহার করি না। এটাতে আমাদের লাগরাঞ্জিয়ান ইকুয়েশন সলভ করার জন্য, এই ডিরাইভ করার জন্য আমার এই জিনিসটা খুব লাগে, এই জন্য আমরা ব্যবহার করি। দিস ইজ নট অ্যাকচুয়াল, দিস ইজ ভার্চুয়াল। বলতে পারেন ও যেদিকে যেতে পারত তার জন্য ওপেন ছিল পাথটা, সেই পাথটাতে সে যায় নাই, সে অসংখ্য পাথের মধ্যে একটা পাথ নিছে। অন্য যে কোনো পাথে মুভ করার যে টেন্ডেন্সিটা, এই টেন্ডেন্সিটাকে আমরা বলছিলাম ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। এটা অ্যাকচুয়াল না, ভার্চুয়াল, সেজন্য আমরা এটাকে ভার্চুয়াল বলছি। দিস ইজ নট অ্যাকচুয়াল, সে যে কোনো দিকে যেতে পারত। এখন এই ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ইউজ করে আমরা আসলে লাগরাঞ্জিয়ান ইকুয়েশনটা করাবো। লাগরাঞ্জিয়ান ইকুয়েশনটা করতে পারলে আমাদের মোটামুটি অন্য জিনিসগুলা সহজ হয়ে যাবে। এই আমাদের টার্গেটই হচ্ছে লাগরাঞ্জিয়ানটা করা। এখন কনস্ট্যান্টের যে ফোর্স, সেই ফোর্স আমরা অ্যাপ্লাই করি কিনা, নাকি সিস্টেম নিজে থেকে করে? যেমন আমি 2 ডাইমেনশনাল সারফেসে একটা ক্যারামের গুটি মুভ করতে দিচ্ছি, এই পার্টিকেলটা উপরের দিকে যাইতে পারবে না, নিচের দিকে যাইতে পারবে না। এই ফোর্সটাকে আমি অ্যাপ্লাই করছি নাকি সিস্টেম অ্যাপ্লাই করছে? সিস্টেম অ্যাপ্লাই করছে, আমি অ্যাপ্লাই করি নাই। যেহেতু সিস্টেম অ্যাপ্লাই করছে, তাহলে আমি যদি ওয়ার্ক ক্যালকুলেট করতে চাই, ওই সিস্টেমের ফোর্সের কোনো ওয়ার্কের কন্ট্রিবিউশন আমি পাবো কিনা? আমার ওয়ার্কে সেটা আসবে না। ওয়ার্কের কন্ট্রিবিউশন আমরা পাই শুধুমাত্র আমি যে ফোর্স অ্যাপ্লাই করতেছি সেই ফোর্সের ওয়ার্ক। সিস্টেম যদি নিজে থেকে কোনো ফোর্স দিয়ে রাখে, ওটা আমার ওয়ার্কের কন্ট্রিবিউশনে আসবে না। তার মানে কনস্ট্যান্ট ফোর্সের জন্য ওয়ার্কের ভ্যালুটা 0 হবে। এখন ওয়ার্ক বলতে আমরা কি বুঝি? ওয়ার্ক বলতে বুঝি ফোর্স ডট ডিসপ্লেসমেন্ট, এফ ডট ডিআর। এফটা যদি কনস্ট্যান্টের ফোর্স হয়, কনস্ট্যান্টের ফোর্সকে আমরা ছোট এফ দিয়ে লিখবো। ফোর্স ডিউ টু কনস্ট্যান্ট কে বললাম ছোট এফ। তাহলে ছোট এফ আই ডট ডিআর, এটাকে আমরা বলবো 0। কনস্ট্যান্টের ফোর্সের জন্য কোনো ওয়ার্ক সিস্টেম করবে না। তাহলে কনস্ট্যান্টের ফোর্স সব সময় ডিসপ্লেসমেন্টের পারপেন্ডিকুলার হতে হবে। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট বলি, অ্যাকচুয়াল ডিসপ্লেসমেন্ট বলি, কনস্ট্যান্টের ফোর্স সব সময় পারপেন্ডিকুলার হবে ডিসপ্লেসমেন্টের, আদারওয়াইজ এটা 0 হবে না, এটা ডট প্রোডাক্ট, এটা ডট প্রোডাক্ট। তাইলে আরেকটা জিনিস আমরা ইয়া করলাম, কনস্ট্যান্টের ফোর্স ইজ পারপেন্ডিকুলার টু ডিসপ্লেসমেন্ট। ফোর্স ডিউ টু কনস্ট্যান্ট is perpendicular to displacement. Is perpendicular to displacement. যেমন ওই যে বললাম সারফেসের উপরে একটা অবজেক্ট আছে, তারপরে আরেকটা এক্সাম্পল যদি বলি যে একটা তার আছে, তারের মধ্যে একটা রিং ঢুকাইছি, এই যে তারের মধ্যে একটা রিং আছে, বিট বলি এগুলাকে আমরা। এই বিটটা তার দিয়ে মুভ করতেছে,
তাহলে এদিকে যেতে পারবে, এদিকে যেতে পারবে, কিন্তু উপরে যেতে পারবে না, নিচে যেতে পারবে না, তার দিয়ে উপরে নিচে যেতে পারবে না। তাহলে এখানে কনস্ট্যান্টের ফোর্স কোনটা? কনস্ট্যান্টের ফোর্স হচ্ছে সে যখন উপরের দিকে যেতে নিচ্ছে তখন কনস্ট্যান্টের ফোর্স নিচের দিকে কাজ করতেছে, করে তাকে আটকায় রাখতেছে। আর সে যখন নিচে নেমে যাচ্ছে তখন কনস্ট্যান্টের ফোর্স হচ্ছে তারটা নিজেই অ্যাপ্লাই করছে অ্যাকচুয়ালি, তখন সে উপরের দিকে যেতে পারতেছে না। তার মানে কনস্ট্যান্টের ফোর্স কাজ করতেছে ওর যে ডিসপ্লেসমেন্ট হওয়ার সম্ভাবনা যেদিকে আছে তার পারপেন্ডিকুলার, যার ফলে কনস্ট্যান্ট ফোর্সের ওয়ার্ক এখানেও শূন্য। ফোর্স ডিউ টু কনস্ট্যান্ট ইজ জিরো এগেইন হিয়ার। তারপরে বলি আমি একটা রিজিড বডির ট্রান্সলেশন। একটা রিজিড বডি আছে, এটা মনে করলাম একটা পার্টিকেল আই, একটা পার্টিকেল জে। আমি ট্রান্সলেট করতেছি, এদিকে এদিকে সরাচ্ছি, রিজিড বডিটাকে ওইদিকে নিয়ে যাচ্ছি। ওইদিকে নিয়ে যাওয়া মানে আইটা এদিকে যাচ্ছে, জেটা এদিকে যাচ্ছে, না এদিকে যাচ্ছে। এখানে ফোর্স, কনস্ট্যান্টের ফোর্স কোনটা? এখানে রিজিড বডিতে কনস্ট্যান্টের ফোর্স কোনটাকে বলছিলাম? ডিসটেন্স বা রেডিয়াস। এই যে এটা, এটা এই দুজনের মধ্যবর্তী ডিসটেন্স, তাই না? ফিক্স দুই দিকে। তাহলে এখানে কনস্ট্যান্টের ফোর্স হচ্ছে এফ আই, জে এর উপরে ফোর্স অ্যাপ্লাই করতেছে, সেই ফোর্সটা তারা যেতে পারতেছে না কেন? কারণ হলো এফ জে আই, জে আই। তাহলে কনস্ট্যান্টের ফোর্স কাজ করতেছে এই লাইন বরাবর। পার্টিকেল ট্রান্সলেট করতেছে আমি উপরের দিকে, তাইলে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে কনস্ট্যান্ট ফোর্সের জন্য ওয়ার্ক এখানেও আমি শূন্য পাচ্ছি। যে কোনো কেস কনস্ট্যান্ট ফোর্সের জন্য ওয়ার্ক জিরো। ডান। কনস্ট্যান্ট ফোর্সে ওয়ার্ক জিরো ধরতে পারলে এর পরবর্তী কাজগুলা আমাদের ইজি। আমি ধরলাম একটা সিস্টেম, বাইরে থেকে ফোর্স অ্যাপ্লাই করছি, প্লাস কনস্ট্যান্টের ফোর্স আছে, এটার ডিসপ্লেসমেন্ট হয়েছে ডেল্টা আর আই। এই হলো তার টোটাল ওয়ার্ক, টোটাল ওয়ার্ক ধরবো। এখন ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট অবজেক্টে ঘটে না, যার ফলে আমি এই টোটাল ওয়ার্কটাকে ধরলাম শূন্য। ভার্চুয়াল কোনো ওয়ার্ক ডান হয় না, ভার্চুয়াল কোনো ওয়ার্ক ডান হয় না, যেহেতু ভার্চুয়াল কোনো রিয়েলিটি না, এটা কোনো ওয়ার্ক হয় না। ওয়ার্ক হলো রিয়েল, রিয়েল থিং। এটাকে সাম করে দিলাম, দিয়ে আমি এটাকে এইভাবে লিখলাম, ডেল্টা আর আই প্লাস এফ আই ডেল্টা আর আই ইকুয়াল টু জিরো। এখন এফ আইটা হলো কনস্ট্যান্টের ফোর্স, কনস্ট্যান্টের ফোর্সের ওয়ার্ক সবসময় শূন্য বলছি আমরা, পারপেন্ডিকুলার যেহেতু। তাহলে আমরা বলতে পারতেছি এফ আই অ্যাপ্লাইড ডট ডেল্টা আর আই equal to 0. This is called D'Alembertian principle. D'Alembert principle. D'Alembert principle. কি এটা? Actual force, virtual displacement. No work. No work. Work due to the actual force for the virtual displacement of a particle is 0 or of a system is 0. আমার actual force, এটা তো force আমি অ্যাপ্লাই করছি, আর এটা হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট। অ্যাকচুয়াল ফোর্স, ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট মিলে ওয়ার্ক শূন্য দিবে। অ্যাকচুয়াল ফোর্স হচ্ছে যে ফোর্স আমি বাইরে থেকে অ্যাপ্লাই করছি। তার মানে কনস্ট্যান্টের ফোর্সের ওয়ার্ক শূন্য, দ্যাট ইজ অলওয়েজ ট্রু। এবং কনস্ট্যান্টের ফোর্সের ওই ফর্মুলা ইউজ করে আমি দেখলাম যে অ্যাকচুয়াল ফোর্স ভার্চুয়াল ডিসপ্লেসমেন্টের জন্য ওয়ার্ক শূন্য, যার আমি নাম দিলাম D'Alembertian প্রিন্সিপল। এটা বেসিক্যালি এই প্রিন্সিপলটা ইউজ করব আমরা
লাগরাঞ্জ ইকুয়েশন ডিরাইভ করার জন্য আমরা লাগরাঞ্জ ইকুয়েশনে যাই, নিউটনস ল লিখি। নিউটনস ল হচ্ছে Fi ইকুয়াল টু Pi ডট। একটু ডট দিব এখানে, আমি জাস্ট একটাই দেখাবো, এরপরে গুলো দেখাবো না, শুধু শেয়ার দিব তাইলেই হবে। Fi মাইনাস Pi ডট ইকুয়াল টু 0। এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করতে পারি? আমরা তো নিউটনস ল লিখছিলাম F ইকুয়াল টু P ডট। এবার আমি এখানে নিয়ে এসে বলতেছি যে Fi মাইনাস Pi ডট ইকুয়াল টু 0। এখানে কি তাহলে দুইটা ফোর্স না? আমরা দুইটা ফোর্স হিসেবে ট্রিট করতেছি না তাদেরকে? জি স্যার। হ্যাঁ, দুইটা ফোর্স হিসেবে তাদেরকে ট্রিট করতেছি। এটা অ্যাকচুয়াল ফোর্স আর এটার নাম দিলাম আমরা একটা ইফেক্টিভ ফোর্স। from momentum change, momentum change এর থেকে একটা ইফেক্টিভ ফোর্স আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে এসে আমরা লিখলাম যে ওয়ার্ক যখন আমরা করতে যাব তাহলে আমরা বলবো যে আমার Fi মাইনাস Pi ডট ডেল্টা Ri ইকুয়াল টু 0। এখান থেকে Fi এর ওই যে F অ্যাপ্লাইড প্লাস F ভার্চুয়াল মাইনাস Pi ডট ডেল্টা Ri ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে লিখতে পারবো, আমি যদি সামেশন ব্যবহার করি বা না করি, Fi a ডট ডেল্টা Ri মাইনাস Pi ডট ডেল্টা Ri ইকুয়াল টু 0। আমি সামেশন ব্যবহার করি, এই ইয়াটা বাদ দিলাম, ওই যে কনস্ট্যান্টের যেটা এটা তো অলওয়েজ 0, ওটা বাদ দিলাম। এখন এখানে হলো Fi a যেটা, এটা হলো আমাদের অ্যাপ্লাইড ফোর্সের জন্য। এটাকে আর Fi a বারবার লিখবো না, আমি শুধু Fi লিখবো। Fi ডেল্টা Ri মাইনাস Pi ডট ডেল্টা Ri ইকুয়াল টু 0 পাইছি আমরা, সাম ওভার i, এটা আমরা পাইছি। এখন এটার থেকে আমরা লাগরাঞ্জিয়ানের দিকে যাব। আমরা এখনই করে ফেলি, করে আমরা ইয়ে দিব, ব্রেক দিব আর কি। এখন এখানে আমরা যদি ওই যে ডেল্টা Ri এর ফর্মুলাটা একটু ইউজ করি, ডেল্টা Ri কিছুক্ষণ আগে লিখছিলাম, ডেল্টা Ri হচ্ছে সাম ওভার Ri বাই, তাই না, ডেল্টা কিউজে, এটা হলো আমাদের ডেল্টা Ri। আর ইয়ে লিখছিলাম Ri ডট, যেটা মানে DRI বাই ডি, যেটা DRI বাই ডি লিখছিলাম Ri ডট, এটাকে লিখছিলাম DRI বাই DQ। এখানে কিউ ডট প্লাস DRI বাই DT, এটা হলো ভি। তাহলে ভি লিখলাম আমরা এভাবে, আর ইয়ে লিখলাম এইভাবে। এটা ঠিক আছে? এটা দেখেন তো একটু, ওই যে ডিটি দিয়ে ডিভাইড করে দিছি, এখানে ডিকিউ ছিল, ডিকিউ বাই ইয়া হয়েছে, আর এখানে একটা ডিটি ছিল সেটা চলে গেছে, এখানে ডিআরআই আছে,
ডিআরআই বাই ডিটি, এটাকে আমরা বলছিল ভি বা আরআই ডট, আমরা এইভাবে লিখলাম। তাহলে এই দুইটা রিলেশন আমার লাগবে, এই দুইটা, আর এটা তো আছেই, এটা আছে, আমি 1 নাম্বার বলি ইকুয়েশন, এটা 1 নাম্বার বলি, এটাকে বললাম 2 নাম্বার, এটা বললাম 2 নাম্বার। এখন এফ প্রথম টার্মটা, একের প্রথম টার্মটা এটা এফআই ডট ডেল্টা আরআই, এটা কি লেখা যাবে? সাম ওভার এফআই এর ভ্যালু হচ্ছে আই, এফআই যেমনি আছে থাকুক, ডেল্টা আরআই কে লিখছিলাম ওই যে পাশে ডি কিউ আই, না ডিআরআই বাই ডি কিউ জে ডেল্টা কিউ জে লিখছিলাম না? ডেল্টা আরআই এর ভ্যালুটা বসাইলাম ওই যে আগের পেজ থেকে, এই যে এটা, এই যে এটা ডেল্টা আরআই এর ভ্যালুটা ওখানে বসাইলাম। আমি মূলত চাচ্ছি আমার এই ইকুয়েশনের এই টার্ম এবং এই টার্ম দুইজনের ভ্যালু আলাদা করে এখানে বসাইছে। তাইলে আগে দুইটা কোয়ান্টিটি করে নিলাম, এটা একটা, এটা নিয়ে তারপরে আমি গেলাম যে এই পার্টটা ডিল করতেছি প্রথমে, এফআই ডট ডেল্টা এর পার্টটা, এটাতে এই ভ্যালুটা নিয়ে ওখানে বসাইলাম, ওই পাশে দেখাচ্ছি আমি, এই যে এখানে বসাইছি, বসায় এইভাবে আসলো। এটাকে সামেশন যে আগে লিখলাম, যেহেতু দুইটা সামেশনের মধ্যে মানে কোনো ক্রসিং নাই, একটা যে কোনোটা আগে যে কোনোটা পরে করলে খুব একটা কিছু যায় আসে না, এখানে আই এর সামেশনটা দিলাম, দিয়ে এফআই ডিআরআই বাই ডিকিউজে ডেল্টা কিউজে এইভাবে রাখলাম। রেখে এই যে ভিতরের টুকু ব্র্যাকেটের ভিতরে যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটির নাম দিলাম আমি কিউজে। এই কিউজে হলো এটা এফআই ডিআরআই বাই ডিকিউজে, এটার নাম দিলাম আমরা জেনারেলাইজ ফোর্স। জেনারেলাইজ ফোর্স, তাহলে এগুলো আগে ছিল। এখন যে ইকুয়েশনটা, এই যে এফআই আরআই, এখানে আরআই হলো আমার অ্যাকচুয়াল কোঅর্ডিনেট ছিল, এবার আমি তাকে লিখে ফেললাম জেনারেলাইজের রেসপেক্টে, আমার কিউআই বা কিউজে আর ডেল্টা কিউজে, এটাও জেনারেলাইজ কোঅর্ডিনেট, জেনারেলাইজ ফোর্স। তার মানে টোটাল ইকুয়েশনের মধ্যে আর অ্যাকচুয়াল কিছু রাখতেছি না। অ্যাকচুয়াল বলতে ফোর্স এবং ডিসপ্লেসমেন্ট যেগুলো ছিল এফ এবং আর, এগুলাকে সরাই আমি চলে গেলাম কিউ এবং কিউতে। বড় কিউকে বললাম আমি ফোর্স, আর ছোট কিউকে বলছি তো আগে থেকেই কোঅর্ডিনেট। ফোর্সে কি ভেক্টর দেওয়া যাবে? কিউ এর উপর ভেক্টর দেওয়া যাবে? ফোর্স যেহেতু, ফোর্সের উপরে ভেক্টর দেওয়া যাবে, ভেক্টর দেওয়া যাবে। এটা এগুলোর ডাইমেনশন ফোর্স এবং এটার ডিসপ্লেসমেন্ট, এর উপরেও ভেক্টর দেওয়া যাবে, ভেক্টর দেওয়া যাবে। আচ্ছা, এটা আমরা এইভাবে লিখলাম প্রথম টার্মটা। দ্বিতীয় টার্মটাতে দ্বিতীয় টার্মটাতে শেষ করব নাকি ব্রেক দিব, আপনারা বলেন তো একটু। ব্রেকের পর আচ্ছা তাহলে ব্রেক দিই। ব্রেক দিলে এটা ব্রেক দিয়ে আসি, আমরা আবার 2টার সময় শুরু করি, তাই না? হ্যাঁ, ঠিক আছে। আমরা 2টায় স্যার শুরু এখানে করি। একটু একটা জিনিস জিজ্ঞেস করে নিব। অবশ্যই। তার আগের ইকুয়েশনটাতে একটু গেলে, এখানে যে আমরা জেনারেলাইজ ফোর্স বের করলাম, এটাতে আই এর যে সাফিক্স গুলি কি খুব একটু ক্লিয়ার করলে ভালো হতো, যেহেতু আই যে আমি যখন এফ আই রাখছি কিন্তু কিউ যখন দিচ্ছি তখন আমি এটাকে জে ইউজ করছি, এখানে কি পার্টিকেলস নাম্বার আই আর জে টা কোনো
মানে ভেরিয়েশনটা না বুঝতে পারছি। না কেন এখানে বলি, আমি এখানে আয়ের উপরে সাম কিন্তু করে ফেলছি। জি লেফট স্যার। লেফট সাইড যদি তাকায় আয়ের উপরে সাম করে আমি সবগুলা পার্টিকেল মানে টোটাল ফোর্স ক্যালকুলেট করে ফেলছি। জি। এখানে আবার আমি জের উপরে সাম করে ফেলছি, যার ফলে এই ফোর্স আর এই ফোর্স একই হবে। দুজনের ভ্যালু চেঞ্জ হওয়ার কোনো উপায় নেই, যেহেতু আমি অন্য কোনো ইন্ডেক্স আর এখানে ফাঁকা নাই। এটা যোগ করে ফেলানোর পরে কিন্তু আর কিছু যে কিন্তু থাকবে না। এটাও আই যোগ করে ফেলানোর পরে কিন্তু আর কোনো আই থাকতেছে না। এইটাকে আমি এই যে হিসাবে না লিখে আমি যদি আরেকটা লাইন লিখে এইভাবে বলি, যেটা আই, এটা কিউ আই, এটা ডেল্টা কিউ আই, একই রেজাল্ট না? একই না? দুটো একই একই একই। কিন্তু ইন্ডেক্সের সমস্যা হয় যখন দুই তিনটে ইন্ডেক্স থাকে, তখন একটার সাথে আরেকটাকে চেঞ্জ সমস্যা হয়। কিন্তু যখন একটা ইন্ডেক্স থাকে, আমার ইচ্ছা ওইটাকে আমি আই ধরতে পারি, জে ধরতে পারি, কে ধরতে পারি, একটা আমার এই প্রবলেমটা হবে না। তাহলে প্রবলেমটা হবে না। শুধুমাত্র ম্যাডাম আমার এই ক্যালকুলেশনটার সময়, কিউ জে ক্যালকুলেট করার সময় এই জায়গাটা খেয়াল রেখে করতে হবে। এই জায়গাটা খেয়াল রাখা বলতে কি বোঝাচ্ছে? এখানে আমার একটু কনফিউশন হচ্ছে আর কি, যে স্যার Exactly. আমি সাম ওভার করছি এর উপর, কিন্তু এখানে হ্যাঁ, আমার আয়ের সাফিক্সটা উপরে আছে জে। সাম, এই আয়ের কারণে উপরে আমি সাম করে ফেলানোর পরে আয় আর থাকলো না, জি শুধু যেটা থেকে যাচ্ছে, কারণ জের উপর সাম করি এই নাই। কারণেই যে এই কারণে এসছে, এখানে থ্যাংক ইউ যে নিয়ে আসে। কিন্তু যখন আমি ডেরিভেটিভটা নিব, তখন এক্স সে আর আই তো হলো আমার এক্স ওয়াই জেড, এগুলাই তো আমার আর আই। যখন আমি এক্স এর ডেরিভেটিভ করব, তখন যেন নিচে এক্স না থাকে, কারণ এই দুইটা কিন্তু আমার আলাদা। আর আই এটা হলো আই, এটা হলো জে। তার মানে একটা পার্টিকেলের কোঅর্ডিনেটকে অন্য পার্টিকেলের কোঅর্ডিনেট দিয়ে কিন্তু ডেরিভেটিভটা নিতে হচ্ছে। আমি কিন্তু আই কে আই দিয়ে ডেরিভেটিভ নিচ্ছি না। এটা কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। হ্যাঁ, যখন এটা আমরা করব, কিন্তু এই যেমন স্পোর্টস আমরা এক্সাম্পলে দেখা যে আমরা যেমন স্পোর্টস ক্যালকুলেট করতেছি, তখন আমরা দেখা পার্টটা বাদ গেছে ওইভাবে করছি। ওকে, এনি মোর কনফিউশন? না থাকলে আমরা একটু ব্রেক দিয়ে পরে আসি। জি, আপনার সময় দেখা হবে। ক্লাসিক্যাল মেকানিক্স এমনিতেই